আমরা এই লসাগু এবং গসাগুর বিস্তারিত দেখব, প্লাস হচ্ছে যে চাকরির পরীক্ষায় যে প্রশ্নগুলো আসে সেগুলো সমাধান করব। আর বিশেষ করে যারা ক্লাস 9-10-এ পড়ে তাদের জন্য অনেক অনেক বেশি কাজে দিবে এটা। আর যারা চাকরির পরীক্ষায় অংশগ্রহণ করবে তাদেরকে আমি বলবো এই লসাগু এবং গসাগুর ম্যাথগুলো না করে পরীক্ষার হল পর্যন্ত যাওয়াই ঠিক না। এর কারণ হচ্ছে এইখান থেকে একটা হলেও আপনি প্রশ্ন পাবেন, এটা শিওর থাকেন, যে কোনো জায়গায় হোক। এই লসাগু গসাগুটা আমাদের কিন্তু বীজগণিতেও লাগবে, আর পাটিগণিতের খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়, কারণ আমরা ম্যাক্সিমাম জায়গাতে এটা ব্যবহার করব। তাহলে আমরা শুরু করি লসাগু এবং গসাগুর ব্যাপারটা। দেখুন, আপনি লসাগু বলতে কি বুঝেন? এই লসাগুর বিস্তারিত আপনি অনেকভাবেই শিখছেন, বা এইখানে লসাগু বের করার 3টি নিয়ম রয়েছে। এই 3টি নিয়মের মাঝখানে আমি একটা নিয়মই শিখাবো। গসাগুর ক্ষেত্রেও 3টি নিয়ম রয়েছে, তবে আপনি যদি কোডিং করেন বা প্রোগ্রামিং করেন তাহলে দেখবেন ওভারঅল আরো বেশি নিয়ম পাবেন। অনেকভাবেই এই লসাগু এবং গসাগু নির্ণয় করা যায়। এই 3টি নিয়মের মাঝখানে অনেকে যেভাবে শিখেছে, যদি 2-3টা সংখ্যা থাকে, যেমন ধরেন 18, তারপর হচ্ছে 30-60, এই লসাগু বের করতে চাচ্ছে, সে এইভাবে ভাগ করে, যে কোনো দুইটার ভিতরে যায়, তারপর আবার এইভাবে ভাগ করে, মানে ছোট ছোট সংখ্যা দিয়ে। এই হচ্ছে একটা নিয়ম। আর আরেকটা নিয়ম হচ্ছে একদম নিচের ক্লাসে যে জিনিসগুলো শেখানো হয় সেই নিয়মটা। আরেকটা নিয়ম হচ্ছে যে যে নিয়মটা একদম নিচের ক্লাসে শেখানো হয়, ক্লাস 3-4 থেকেই মোটামুটি শেখানো হয়, তবে 6-7-এ গিয়ে আপনি পাবেন। ওইটা হচ্ছে ভাগ পদ্ধতি। ভাগ পদ্ধতি যেমন হচ্ছে একটা সংখ্যাকে আমরা ভাগ করে আবার আরেকটা সংখ্যাকে ভাগ করে, তো ওইটা ওইভাবে আমরা পেতে পারি। তো আমি হচ্ছে আপনাদেরকে একটা নিয়ম শিখাবো, এই 2টা নিয়ম শিখাবো না। আশা করি আপনারা এই 2টা নিয়ম পারেন, বা আমি এটাও দেখাবো, আর যে নিয়মটা শিখাইতে চাচ্ছি, যে নিয়মটা আপনার দরকার, ওই নিয়মটা শিখাবো। তো এখন হচ্ছে আমরা ওই নিয়মটা দেখি, যে নিয়মটা আমরা আসলে অ্যাকচুয়ালি করতে চাচ্ছি। আমরা 2টা পার্টি দেখবো, লসাগু এবং গসাগু। লসাগু বলতে আসলে কি বুঝি সেটা একটু দেখি। লসাগু বলতে আমরা বুঝি লঘিষ্ঠ, লঘিষ্ঠ, আর দন্তাস্বত বলতে বুঝি আমরা সাধারণ, সাধারণ, আর গুতে আমরা বুঝি এই যে গয়ের রসুকার, এটাতে আমরা বুঝি গুণনীয়ক আর গুণিতক। এই 2টাতে কিন্তু অনেকের কনফিউজড বাজে, গসাগুর ক্ষেত্রে গুণিতক হবে নাকি লসাগুর ক্ষেত্রে গুণিতক হবে, এটা নিয়ে অনেকেরই একটা কনফিউজড বাজে। এই যে দেখুন, এটা হচ্ছে লঘিষ্ঠ, লঘিষ্ঠ মানে হচ্ছে ছোট। এই লঘিষ্ঠ বলতে তো আপনি বুঝেন এটা মানে ছোট। তো আপনি এইভাবে মনে রাখবেন, যেখানে ছোটটা আছে তাহলে তার সাথে বড়টা দেওয়া দরকার। তাহলে আমরা বড় বলতে বুঝবো গুণিতক, গুণিতক। আর গুণনীয়ক, আমরা এই 2টাতে অনেকেই কনফিউজ থাকে, আমার নিজেও অনেক সময় কনফিউজড বাজে। তো আপনি একটু বুঝার চেষ্টা করেন, আমরা লসাগু এবং গসাগুর ক্ষেত্রে গুণিতক ব্যবহার করব নাকি গুণনীয়ক ব্যবহার করব। গুণনীয়ক, এই 2টা একটু কমেন্ট করবেন সবাই, এই 2টার ভিতরে আমরা কোনটা ব্যবহার করব। গুণিতক আর গুণনীয়ক কি আপনি বুঝেন? গুণিতক মানে গুনতে থাক, অর্থাৎ নামাতা আকারে যেটা বের হয়, অর্থাৎ আমরা নামাতা, যেমন হচ্ছে 3-এর নামাতা যদি চিন্তা করি, 3 থেকে শুরু হবে, 3-কে 3, 3 দুগুণে 6, তারপরে এই যেরকম 6, তারপর হচ্ছে 3-3 9, তারপর হচ্ছে 3-4 12, 3-5 15। তো এইভাবে যে নামাতাটা চলতে থাকে, এই নামাতাটাকে আমি বলি কি গুণিতক। আর গুণনীয়ক হচ্ছে এই 3কে, এই 3টাকে কত কত দিয়ে ভাগ করা যায়, 3কে আমরা কত কত দিয়ে ভাগ করা যায়, তাহলে সেটা হচ্ছে 1 এবং 3, এই 2টা দিয়ে ভাগ করা যায়। এখন হচ্ছে আমরা লসাগুর ক্ষেত্রে গুণিতক নিব নাকি গুণনীয়ক নিব। লঘিষ্ঠ মানে হচ্ছে সবচেয়ে ছোটটা, আর গুণিতক নিব আমরা হচ্ছে সবচেয়ে ছোটটা। আমরা এই যে এইখানে গুণিতকের অংশটা নিব। তো আমরা গুণনীয়কটা নিব না, এটা না নেওয়ার একটা কারণ আছে, সেটা তো বুঝতে পারছেন নাকি, সেটা কিন্তু গুরুত্বপূর্ণ। তাহলে আমরা লসাগুর ক্ষেত্রে আমরা কি ব্যবহার করতেছি, লসাগুর ক্ষেত্রে আমরা ব্যবহার করতেছি নামাতা, যেটাকে আমি গুণিতক বা নামাতা বলে থাকি। এটা কিন্তু মাথায় রাখবেন, গুণিতক বা
নামাতা। আচ্ছা, এটার ইংলিশটা কি হবে? এই যে লসাগু মানে লিস্ট, অর্থাৎ ছোট যেটা, LEST লিস্ট, লিস্ট এই সাধারণ ইংরেজি কি? সাধারণ, এটা দ হয়ে গেছে না? সাধারণ, সাধারণ মানে হচ্ছে কমন, তাহলে লিস্ট কমন, আর হচ্ছে এই যে গুণিতক অর্থাৎ নামাতা অর্থাৎ মাল্টিপ্লেক্সার। তো আমরা এই মাল্টিপ্লেক্সার পড়বো অর্থাৎ গুণিতক অর্থাৎ নামাতা মাল্টিপ্লেক্সার। তো এই জায়গা থেকে আমরা এই যে তিনটা জিনিস নিতে পারতেছি, এল, আর এই জায়গা থেকে সি, আর এই জায়গা থেকে এম। তাহলে লসাগুর টোটালি আমরা কয়টা নাম পাইলাম? লসাগু, লঘিষ্ঠ সাধারণ গুণিতক মানে গুনতে থাকবে যেটা নামাতা, আর লঘিষ্ঠ মানে ছোট সেটা হচ্ছে লিস্ট, কমন, মাল্টিপ্লেক্সার। তো গসাগুর ক্ষেত্রেও সেম ভাবে আমরা চিন্তা করব, গসাগু মানে গরিষ্ঠ, গরিষ্ঠ। তো গরিষ্ঠ, গরিষ্ঠ, আচ্ছা গরিষ্ঠ সাধারণ, সাধারণ গুণনীয়ক, গুণনীয়ক। তো গরিষ্ঠ মানে হচ্ছে বড়, আপনি চিন্তা করবেন একটাকে বড় দিলে আরেকটাকে দিতে হবে কি? ছোট। গুণনীয়ক মানে যেগুলো ছোট আর কি, যা যা দিয়ে ভাগ করা যায় অর্থাৎ ডিভাইজার। তাহলে দেখুন বড়টাকে আমরা বলতে পারি গ্রেটেস্ট, গ্রেটেস্ট, আর সাধারণ মানে হচ্ছে কমন, তাহলে ডিভাইজার। তাহলে এই জায়গা থেকে আমরা পাচ্ছি কি? জি, সি, আর এই জায়গা থেকে আমরা পাচ্ছি ডি। তাহলে এই হচ্ছে আমাদের মানে মনে রাখার বিষয় এটা, যে লঘিষ্ঠ সাধারণ গুণিতক আর হচ্ছে গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক, যেটা হচ্ছে জিসিডি আর এটা হচ্ছে এলসিএম। তাহলে আমরা লসাগু বলতে বুঝি এলসিএম আর গসাগু বলতে বুঝি জিসিডি। এখন আমরা একটা নিয়ম শিখবো, এই নিয়মটার মাধ্যমেই মোটামুটি ম্যাক্সিমাম সময় করলেই ভালো হবে। তারপর আরেকটা নিয়ম আপনার জানা থাকা দরকার, সেটাও আমি দেখাবো, জান। ওকে, তাহলে হচ্ছে আমরা প্রথমে হচ্ছে লসাগুটাই বের করি। লসাগু, আমরা ফার্স্টে লসাগুটা বের করতে চাচ্ছি, লসাগু। তাহলে আমরা লসাগু বের করার ক্ষেত্রে আমরা পাচ্ছি গুণিতক অর্থাৎ নামাতা যেটা থাকে ওইটা আমরা ব্যবহার করব। এই গুণিতকের ভিতরে আবার কোনটা নিব? ছোটটা নিব। ছোট কি নিব? কমন, অর্থাৎ ছোট কমনটা ব্যবহার করব। এটাই তো আমরা লসাগুর ব্যাপারটা পড়ছি। যেমন হচ্ছে আপনাকে আমি বললাম 10 আর হচ্ছে 20, এই দুইটা লসাগু কি হবে? তাহলে আপনি ফার্স্টে 10 এবং 20 লসাগুটা কিভাবে বের করবেন? আপনি হচ্ছে দুইটারই নামাতা লিখতে থাকেন, দশকে 10, 10 দুগুণে 20, 30, 40, 50, 60, এভাবে আপনি নামাতা লিখতে থাকেন। তারপরে 20-এরটা, 20-কে 20, 20 দুগুণে 40, 3 20-এ 60, 4 20-এ 80, 5 20-এ 100, এভাবে চলতে থাকবে। এখন দেখুন এইখানে কমন কে কে আছে? এই যে 20 কমন আছে, আবার হচ্ছে এই যে 40 এটাও কমন আছে, আবার হচ্ছে এই যে এইখানে 60 এটাও কমন আছে। তাহলে এরকম কমন কিন্তু আমরা অসংখ্য কমন পাবো। এইখানে একটা, দুইটা, তিনটা, এরকম করে অসীম পর্যন্ত হাজার হাজার কমন সংখ্যা আমরা পাবো। এই কমন সংখ্যা কোনটা কোনটা? দেখুন এই জায়গায় 20 হচ্ছে কমন সংখ্যা, 40 হচ্ছে কমন সংখ্যা, আবার 60 হচ্ছে কমন সংখ্যা। এখন আপনি বলেন এই কমন সংখ্যাগুলোর মধ্যে কোনটা সবচেয়ে ছোট কমন নামাতা, মানে কোনটা সবচেয়ে ছোট কমন? এই যে গুণিতক, এরা তো গুণিতক, অর্থাৎ কোনটা সবচেয়ে ছোট এবং কমন গুণিতক? এর ভিতরে এই যে 20, এটাই হচ্ছে সবচেয়ে ছোট এবং কমন। তাহলে এই 20টাই হচ্ছে কি? লসাগু। লসাগু কিন্তু 40 হবে না, লসাগু কিন্তু 60ও হবে না, লসাগু হবে 20। তো লসাগুর ব্যাপারটা ক্লিয়ার কিনা? আপনার যদি এরকম আসে যে অন্য আরেকটা দিলাম, ধরেন 12 এবং 20, 12 এবং 20, বা এই দেখেন 12 এবং 20,
এই দুইটার লসাগু বের করব। তাহলে 12 কে 12, 12 দুগুণে 24, 3 12 36, 4 12 48, 5 12 60, 6 12 72। তাহলে আমরা 12 নামাতা আমরা করতেছি 7 12, এটা 12 কে 12, 12 দুগুণে 24, 3 12 36, 4 12 48, 5 12 60, 6 12 72, 7 12 কত হবে? যে এটার সাথে আমরা 12 যোগ করে দিচ্ছি, তাহলে হচ্ছে 84। তাহলে 8 12 কত হবে? এটার সাথে আবার যোগ করে দেই, তাহলে হচ্ছে 96। তো এইভাবে কিন্তু চলতে থাকবে। এর ভিতরে 20-র হিসাবটা দেখেন, 20টা, 20 কে 20, 20 এই যে 40, তারপর হচ্ছে 60, তারপর হচ্ছে 80। এইভাবেও কিন্তু চলতে থাকবে। এর ভিতরে সবচেয়ে ছোট কমন নাম্বার কত? এই যে সবচেয়ে ছোট কমন নাম্বার হচ্ছে 60। তাহলে এদের লসাগু কত হবে? এই যে 60ই হবে। তাহলে লসাগু কিন্তু এটাই হচ্ছে সবচেয়ে সহজ। তো আপনি দুইটা সংখ্যা দেখলেই কিভাবে ডিরেক্টলি বলে দিবেন এর লসাগু কত? আপনি প্রথমেই চিন্তা করেন এমন একটা নাম্বার, ওই নাম্বারকে এই দুইটা সংখ্যা দিয়ে ভাগ করা যায়। যেমন 12 দিয়েও ভাগ করা যাবে, আবার হচ্ছে 20 দিয়েও ভাগ করা যাবে। এমন একটা নাম্বার খুঁজে বের করেন। দেখুন এই এমন একটা নাম্বার আপনি আর এই 60 ছাড়া অন্য কোনো সংখ্যা পাচ্ছেন না। পাইলেও তার চাইতে বড় হবে, বড় হবে। আমরা বড়টা নিব, সবচেয়ে ছোটটা নিব, বড়টা নিব না। সবচেয়ে ছোট এবং এই দুইটা দিয়েই ভাগ করা যাবে এমন একটা নাম্বার খুঁজে বের করেন, দেখবেন সেটা 60ই হচ্ছে। আমরা যদি এখন 3 সংখ্যার লসাগু নির্ণয় করতে চাই, তাহলে সেটা কিভাবে করব? 3 সংখ্যার লসাগু ধরেন আমি বললাম এরকম যে 6, তারপরে আমি বললাম যে 12 আর হচ্ছে 18। এখন আপনি এটা দেখেই কিভাবে ডিরেক্টলি বলে দিবেন এই 3 সংখ্যার লসাগুটা কত? আপনি এই 3 সংখ্যার লসাগু বের করতে যাচ্ছেন। তাহলে ফার্স্ট একটা সংখ্যা খুঁজে বের করেন যেই সংখ্যাকে এই সবগুলো সংখ্যা দিয়ে ভাগ করা যায়। দেখেন 18কে আমরা যদি 18 বের করি, এই তিনটা সংখ্যার ভিতরে 18কে 18 দিয়ে ভাগ করা যাবে। তাহলে 18কে 18 দিয়ে ভাগ করা যাবে। এই যে 18 দিয়ে ভাগ করা গেল। 18কে 6 দিয়েও ভাগ করা যাবে, 3 6 18 করা গেল। কিন্তু এই 12 দিয়ে কিন্তু 18কে ভাগ করা যাবে না। তাহলে এই 18 কিন্তু লসাগু না। আমরা ফার্স্টে চেক করলাম 18 লসাগু কি না। দেখেন 18 লসাগু না। কিন্তু আমরা যদি 36 নেই, ওইটাকে দেখেন সবাইকে দিয়ে ভাগ করা যাবে। দেখেন 18-র দ্বিগুণ করলাম, কারণ 18-র দ্বিগুণ ছাড়া এর মাঝখানের কোনো সংখ্যা হবে না। কেন? কারণ এই সবগুলো বড় সংখ্যার মাঝখানে আমরা বড় সংখ্যাটাকে কি করলাম? 2 দিয়ে ভাগ করার চিন্তা ভাবনা করলাম। যেহেতু 1 দিয়ে ভাগের ভিতরে বাকিগুলা দিয়ে যায় না, তাহলে এখন এইটাকে আমি ডাবল করব। এই তিনটা সংখ্যার ভিতরে বড় সংখ্যাটাকে ডাবল করে দেখব এটাকে এখন সবাই দিয়ে ভাগ করা যায় কিনা। দেখুন এইটাকে এখন সবাই দিয়ে ভাগ করা যায় কিনা। এই যে 18 দুগুণে 36, 36কে 18 দিয়ে ভাগ করা যায়। 18 দুগুণে 36, এটা তো করা যাবে। এটি তো করার জন্য আমরা এটা নিলাম। তাহলে এখন 12 দিয়ে ভাগ করা যায় কিনা 36কে। এই দেখুন 36কে 3 12 36 ভাগ করা যায়। এরপরে আমরা 6 দিয়ে ভাগ করব। এই যে 6 দিয়ে ভাগ করব, 6 দিয়ে যদি 36কে ভাগ করি, তাহলে 6 6 36, এই যে ভাগ করা যায়। তাহলে এটাই একমাত্র ছোট নাম্বার। এই 36, এই 36কে এই তিনটা সংখ্যা দিয়ে ভাগ করা যাবে। এরপরে দেখেন এই 36 যদি না যাইতো, তাহলে আমরা এটাকে আবার ডাবল করতাম, এটাকে 3 গুণ করতাম, তারপরে দেখতাম এই যে যেমন 18কে 3 গুণ করলে কত হয় সেটা দেখতাম, তারপরে সেটাকে আবার 3টা দিয়ে ভাগ করার চেষ্টা করতাম। এইভাবে আমরা চেষ্টা করে করে দেখতাম যে সবচেয়ে ছোট যে নাম্বারটা রয়েছে ওইটাকে এই তিনটা সংখ্যা দিয়ে ভাগ করা যায় কিনা। এখন হচ্ছে যারা ক্লাস 9 10 এ পড়ে যদি বলে লসাগু নির্ণয় করতে, বা যারা ক্লাস 6 7 এ পড়ে, তাহলে আপনার রিটেন আসলে তখন কিভাবে করবেন? তখন হচ্ছে আপনি নামাতাটা লিখেন। দেখুন এই যে নামাতাটা লেখেন 6 কে 6, এই যে 6, 6 দুগুণে 12, 3 6 18, 4 6 24, 5 6 30, 6 6 36, 6 7 42, 6
48, 6 নং 54, 6 দশম 60, এভাবে আরো চলতে থাকবে। তাহলে আমরা 12-র ক্ষেত্রে 12 কে 12, 12 দুগুণে 24, 3 12 36, 4 12 48, 5 12 60। তো আমরা এই 60 যাওয়ার পরে আরো যাইতে পারি, যে এইখানেও 60 পাইছি, এইখানেও 60 পাইছি, এই জন্য 60 পর্যন্ত গেলাম। তারপর 18 কি, 18 কে 18, 18 দুগুণে 36, 3 18 কত হবে, এই যে এখানে যোগ করে দেব 54, 54-র পরে আবার 18 যোগ করে দিব, 18-র সাথে যদি আমরা 54 যোগ করি তাহলে কত হবে, এই যে 8 4 12, হাতের থাকে 1 2 72, 72। তবে এইভাবে আমরা যোগ করতে থাকবো, এইভাবে আমরা যোগ করতে থাকবো। তাহলে দেখুন এই যে 12 এটার যদি আরেকটা নামাতা যায় তাহলে সেটা কত হবে, এই যে 72। তাহলে আমরা এইখানেও কিন্তু 72 পাবো চাইলে, তাই না? এইখানেও কিন্তু আমরা একটা 72 পাবো। কিভাবে পাবো, এই যে 6 দিয়ে যদি আমরা 12-কে গুণ করি তাহলে সেটা কত হবে, 72 হবে। 5 12 60, মানে 12 11 গেল 66, তারপরে 12টা আসবে কত, এই যে 72, 72। তাহলে দেখুন এখন এই তিনটার ভিতরে কমন কারা কারা আছে সেটাকে ফাইন্ড আউট করেন। কমন কে কে আছে, কমন হচ্ছে এই জায়গায় দেখেন, ফার্স্ট যে কমন, তিনটার ভিতরেই কমন লাগবে, তিনটার ভিতরেই কমন, সেটা হচ্ছে এই যে এইটা, এই যে এই 36। দেখেন এই তিনটার ভিতরেই কি আছে, 36টা কমন আছে। এর চাইতে ছোট আর কোনো নাম্বার তিনটার ভিতরে কমন আছে নাই। যদি আমরা 12 এবং 18-র হচ্ছে লসাগু বের করতাম তাহলে সেটাও কিন্তু 36ই হতো, কিন্তু আমরা 12 এবং 6-এর লসাগু বের করলে কত হয়ে যেত, 12 এবং 12 হয়ে যেত। 12 এবং 6-এর লসাগু বের করলে 12 হয়ে যেত। এই 6 এবং 18-র লসাগু বের করলে দেখুন এই যে 18 হয়ে যেত, কারণ এটা সবচেয়ে ছোট কমন যাইতো। আর এরপরেও কিন্তু কমন আছে, যে দেখেন 72ও কিন্তু একটা কমন আছে, কিন্তু এই 72 কিন্তু লসাগু না। লসাগুটা কে, লসাগুটা হচ্ছে এই যে 36। তাহলে এটাই হচ্ছে লসাগু নির্ণয়ের পদ্ধতি। তাহলে আমরা লসাগু নির্ণয়ের পদ্ধতিটা পারলে আমরা গসাগু নির্ণয়ের পদ্ধতিটা পারবো। আমি বলছিলাম আরেকটা নিয়ম তাহলে দেখাই, সেটা হচ্ছে কি, দেখুন এই তিনটা সংখ্যারই যে লসাগু 36 সেটা আমরা কিভাবে বের করব। প্রথম হচ্ছে এই যে 6 লিখলাম, 12 লিখলাম, তারপর হচ্ছে এই যে 18 লিখলাম। ফার্স্ট কথা হচ্ছে এইখানে সবচাইতে ছোট সংখ্যা দিয়ে ভাগ দিব, দুইটার ভিতরে ভাগ গেলেই হবে, তিনটার ভিতরেই যাইতে হবে তা কিন্তু কথা না। এটা কিন্তু গুরুত্বপূর্ণ বিষয়। আমাদের এইখানে তিনটা সংখ্যা আছে, আমাদের যদি 4টা সংখ্যা থাকতো, 5টা সংখ্যা থাকতো, তাহলে আমরা দেখতাম মিনিমাম দুইটার ভিতরে ভাগ যায় কিনা, সেটা আমরা দেখবো। মিনিমাম দুইটার ভিতরে ভাগ গেলেই হবে। তাহলে আমরা যদি 2 দিয়ে ভাগ দিই, সবার ভিতরেই যায় 2 দিয়ে, তাহলে 3 দুগুণে 6, 3 4 12, 3 6, আচ্ছা সরি আমি তো 3-এর নামাতা দিয়ে ভাগ করতেছি, দেখুন 2 দিয়ে ভাগ করতেছি, 3 মানে 3 দুগুণে 6, তাহলে হচ্ছে 6 দুগুণে 12, আর হচ্ছে এটা যদি আমরা করি তাহলে 9 দুগুণে 18, এই যে ভাগ ফলটা লিখলাম। এখন বলুন আমরা কত দিয়ে ভাগ দিব, 2 দিয়ে কি যায়, মিনিমাম দুইটার ভিতরে গেলেই হইতো, 2 দিয়ে তো যায় না, এই দুইটার ভিতরে যায় না, এই দুইটার ভিতরে 2 দিয়ে যায় না, তাহলে 3 দিয়ে যায়। দেখুন 3 দিয়ে এই 3-এর ভিতরে যায় আর 9-এর ভিতরে যায়, 6-এর ভিতরে না গেলেও ডাজেন্ট ম্যাটার, দুইটার ভিতরে তো যাচ্ছে, দুইটার ভিতরে গেলেই হবে। তাহলে 6-এর ভিতরে না গেলে কি করব, 6টা 6-এর জায়গাতেই রেখে দিব। তাহলে দেখুন 3 দিয়ে ভাগ করতেছি, আমি এখন ভাগ করব কত দিয়ে, 3 দিয়ে। এই 3 দিয়ে ভাগ করলে আমার একবার যাচ্ছে, 3 ও কে 3, এটা কি যায় 3 দিয়ে, ও আচ্ছা এটাও তো যায় 3 দিয়ে, 3 দুগুণে 6, আমি তো ভাবছি যায় না। ধরেন না গেল, যদি এরকম হইতো যে 6 দিয়ে মানে 6-এর ভিতরে 3 দিয়ে ভাগ যায় না, ধরুন এখানে 7 থাকলে কি করতাম, আমরা এখানে ডিরেক্টলি 7 লিখতাম, বুঝছেন কিনা, দেখেন 7 থাকলে 7 লিখতাম, কিন্তু এখন তো এখানে 7 না, এখানে তো 6, 6 কে তো ভাগ করা যায়, আমি তো ভাবছি ভাগ করা যায় না। তাহলে হচ্ছে 3 দুগুণে 6, আচ্ছা তারপর হচ্ছে কি এখানে ভাগ করা যায়, এইখানে ভাগ করা যায় হচ্ছে 3 3 9। এই যে আমরা একদম শেষ পর্যায়ে চলে আসলাম, আর এখন তো কোনো কিছু দিয়েই ভাগ করা যাচ্ছে না, কারণ আর তো কোনো কাউকেই ভাগ করা যাবে না। এখন হচ্ছে এদের গুণফলই হচ্ছে কি, লসাগু। এদের গুণফলই হচ্ছে লসাগু। 2 × 3 × 1 × 2 × 3, দেখুন গুণ করে দেখুন 36-এ চলে আসবে। এই যে 3 দুগুণে 6, 3 দুগুণে 6 গুণ করলে 36।
আপনি বুঝছেন কি না দেখেন, যদি আমরা এভাবে করি তাহলেও হবে, এভাবে করলেও হবে। ম্যাক্সিমাম সময়ই দেখছি সবাই এইভাবে করে, কিন্তু আমি বলবো এইভাবে করার জন্য কেন, কারণ পরে আর আপনার করা লাগবে না, কারণ আপনি চিন্তা করে করে বলে দিবেন। কারণ আপনার তো এমসিকিউ আসবে, রিটেনে তো ম্যাক্সিমাম টাইমে এইগুলা ম্যাথ তো আর দিবে না। যারা চাকরি প্রিপারেশন নিতেছেন, চাকরি প্রিপারেশন যারা নিতেছেন, লসাগু মুখে মুখেই করতে হবে। তো এই নিয়মে তো আর আপনি মুখে মুখে করতে পারতেছেন না, কিন্তু এইভাবে যদি প্র্যাকটিস করেন না, একটা সময় দেখবেন আপনি মুখে মুখে 4 সংখ্যা থাকুক 5 সংখ্যা থাকুক আপনি বলে ফেলতে পারতেছেন। কারণ কি, আপনি সবচেয়ে ছোট যে নাম্বারটা আছে ওইটাকে যদি সবাইকে দিয়ে ভাগ করা যায় তাহলে সেটাই লসাগু হবে। তাহলে ক্লিয়ার আমরা এই ব্যাপারটা? যদি এই ব্যাপারটা ক্লিয়ার হয়ে থাকি, আরো নিয়ম আছে কিন্তু, আরো ভাগ পদ্ধতি আছে, কমন নিয়ে নিয়ে করা যায়, আরো অনেকগুলা পদ্ধতি আছে, সবগুলা পদ্ধতি আর জানার দরকার নাই। তো আমরা এখন গসাগুর ব্যাপারটা দেখব, আমরা এখন গসাগুর ব্যাপারটা দেখব। আচ্ছা, আপনারা একটা কমেন্ট করেন তো এইটার লসাগুটা বের করে। যেমন হচ্ছে 30, 60 আর হচ্ছে 10, এই তিনটা সংখ্যার লসাগু কত হবে একটু কমেন্টে জানান তো। নর্মালি করে করতে হবে না, জাস্ট দেখে বলে দিন এই তিনটা সংখ্যার লসাগু কত হবে। জাস্ট দেখে আনসারটা বলে দিন। এই তিনটা সংখ্যার লসাগু কত হবে, জাস্ট দেখে আনসারটা বলে দিন। আচ্ছা, তাহলে আমরা লসাগুর ব্যাপারটা ক্লিয়ার, আশা করি সবাই আমরা লসাগুর ব্যাপারটা ক্লিয়ার। তো এখন হচ্ছে আমরা হচ্ছে গসাগুটা দেখব, তারপর হচ্ছে চাকরির পরীক্ষায় আসা বা ক্লাস 9-10-এর যে প্রশ্নগুলো রয়েছে সেগুলো সলভ করব। বিশেষ করে 9-10-এর গুলো সলভ করব, আর বিভিন্ন চাকরির পরীক্ষায় আসা প্রশ্নগুলো আমরা সলভ করব। তো গসাগুটা আমরা কমপ্লিট করেই সলভ করব। এটার আনসার কি হবে? এটার আনসার একদম সহজ, তাই না? এই তিনটা সংখ্যাকে 60 দিয়ে ভাগ করা যাবে, তাহলে 60ই হচ্ছে কি লসাগু। তো আপনাকে এইভাবেই বলতে হবে, আর ওইভাবে এত ডিটেলস করার দরকার নাই। তো গসাগু কি? গসাগু, আমরা গসাগু হচ্ছে গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক। এই দেখুন, গসাগুতে আমরা বলছি গরিষ্ঠ, গরিষ্ঠ মানে হচ্ছে বড়, বড়, সাধারণ মানে হচ্ছে কমন, বড় কমন গুণনীয়ক। গুণনীয়ক মানে হচ্ছে যে যে সংখ্যা দিয়ে, গুণনীয়ক, গুণনীয়ক যে যে সংখ্যা দিয়ে ভাগ করা যায়, তাহলে ডিভাইজার মানে বা ভাজক বলা যেতে পারে, ভাজক। আমরা যাদেরকে দিয়ে ভাগ করি তারাই তো ভাজক, তাহলে বড় কমন ভাজক কারা কারা সেটাই আমাকে দেখতে হবে। তাহলে আমরা যদি এই 12 এবং 18 এই দুইটা সংখ্যা দেখি, এই দুইটা সংখ্যার গসাগু কি হবে ডিরেক্টলি দেখেই বলে দেওয়া যাবে, তবে আমি শিখাচ্ছি, দেখেন রিয়েল নিয়মটাই। আমরা এই 12কে ভাগ করা যায় এমন একটা সংখ্যা বের করেন, 12কে কত কত দিয়ে ভাগ করা যাবে এটা বের করাও কিন্তু একদম সহজই। আপনি এই 12টাকে ভাঙেন, প্রথমে দেখেন 2 দিয়ে ভাগ করা যায় কিনা, হ্যাঁ 6 দুগুণে 12। তারপরে দেখেন 2 দিয়ে ভাগ করা যায় কিনা, হ্যাঁ 3 দুগুণে 6। তারপরে দেখেন 3 দিয়ে ভাগ করা যায় কিনা, হ্যাঁ, তাহলে 3 কে 3। এখন এইটা থেকে আপনি বের করতে পারবেন, কিভাবে বের করতে পারবেন দেখেন, এই যে 1 ইন্টু 1-এর সাথে কত গুণ করলে 12 হয়, 12 গুণ করলে 12 হয়। তাহলে 1-এর পরে 2, 2-এর সাথে কত গুণ করলে 12 হয়, 2-এর সাথে কত গুণ করলে 12 হয়, এই যে 3, 2-এর সাথে 3 না সরি, এই যে 2-এর সাথে 3 দুগুণে 6, 6 গুণ করলে কত হবে 12 হবে। তারপরে 3-এর সাথে 3, এই যে 3-এর সাথে 3-এর সাথে এই যে 2 দুগুণে 4, এখানে আরেকটা সংখ্যা কিন্তু উজ্জ্ব আছে 4, তাহলে 3-এর সাথে 4 গুণ করলে কত হবে 12 হবে। তাহলে এই যে 3-এর পরে আবার 4 পাওয়া গেছে, যে 3-এর পরে আবার 4 পাওয়া গেছে, এই 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 কয়টা সংখ্যাই, এই এই কয়টা সংখ্যা দিয়ে এই 12কে ভাগ করা যাবে, এই দেখুন এই কয়টা সংখ্যা এই 12কে ভাগ করা যাবে। হয়তো সংখ্যাটা ছোট দেখে আমি এভাবে করাচ্ছি, কিন্তু অনেক বড় চলে আসলে কিন্তু আপনাকে এই নিয়মে যাইতে হইতো। তাহলে এই নিয়মটা তো বুঝছেন নাকি? প্রথমে এইভাবে বের করে তারপর হচ্ছে এটা বের করবেন। তাহলে দেখুন তো 12কে কত দিয়ে ভাগ করা যাবে, 1 দিয়ে ভাগ করা যাবে, 2 দিয়ে ভাগ করা যাবে, 3 দিয়ে ভাগ করা যাবে,
তারপর হচ্ছে 4 দিয়ে ভাগ করা যাবে, তারপরে 6 দিয়ে ভাগ করা যাবে, আর 12 দিয়ে ভাগ করা যাবে। আচ্ছা, এখন 18কে কত কত দিয়ে ভাগ করা যায় সেম ভাবে বের করেন ভাই। এই যে 18, আপনি 2 দিয়ে 9 দুগুণে 18, তারপর হচ্ছে 3 তিরিকা 9, তারপর হচ্ছে 3 কে 3। দেখুন এটা বের না করলেও হইতো যদি আপনি এটা পারেন। এই যে 18কে 18 1 থেকে শুরু করলাম, তারপর হচ্ছে 2 ইন্টু 9, 9 দুগুণে 18। অনেক বড় সংখ্যার ক্ষেত্রে কিন্তু আপনি পারবেন না, তখন এটা করতে হবে, এটা করে এই জায়গায় যেতে হবে বড় সংখ্যার ক্ষেত্রে। তাহলে 9 দুগুণে 18, 3 6 18, তারপর হচ্ছে 4, 4 দিয়ে হবে না, কখনোই 4 যাবে না, কারণ কেন এইখানে 4 কোনোভাবেই বানাইতে পারি না, কিন্তু 6 5ও বানাইতে পারি না, কিন্তু 6 বানাইতে গেলে আবার এই যে 6 পেয়ে গেছি, এই যে এটা 6। তাহলে আমরা এই কয়টা সংখ্যাই পাচ্ছি, 1 2 3 6, এই কয়টা সংখ্যাই পাচ্ছি। তাহলে দেখুন গুণনীয়ক মানে বাজক, এই যে এই সবাইকে দিয়ে কিন্তু 12কে ভাগ করা যায়। তারপরে যে এখানে 18 লেখা আর বাকি আছে, তাহলে এই সংখ্যাগুলো দিয়ে, আচ্ছা 9 লিখি নাই, 9 9 আর 18। আচ্ছা দেখুন এই সংখ্যাগুলো দিয়ে 18কে ভাগ করা যায়। আচ্ছা আপনি একটু বলেন তো, এই সংখ্যা ব্যতীত অন্য কোনো সংখ্যা কি আছে যেই সংখ্যা দিয়ে 18কে ভাগ করা যাবে? নাই, আর নাই, এটাই। তাহলে এমন কোন সংখ্যা কি আরো আছে এই সংখ্যা ব্যতীত, এই যে 1 2 3 4 5 1 2 3 4 6 12 ছাড়া অন্য কোন সংখ্যা কি পাবেন যেটা দিয়ে 12কে ভাগ করা যাবে? নাই। তাহলে এখন এটা হচ্ছে বাজক, এই যে এরা হচ্ছে বাজক। তাহলে এই বাজক কিন্তু ফিক্সড, নির্দিষ্ট, এইখানে কিন্তু একদম কয়েকটাই হবে, নির্দিষ্ট, এখানে হিসাব করে বলে দেওয়া যাবে, কারণ গুণনীয়ক তো নির্দিষ্ট হয়, এটা কিন্তু নির্দিষ্ট। আর গুণিতক কিন্তু অনির্দিষ্ট, ইনফিনিটি পর্যন্ত চলে যাবে, কারণ নামতা বলে শেষ করা যাবে না, যত পর্যন্ত ইচ্ছা বলা যাবে। এখন দেখি এদের ভিতরে কমন কে কে আছে। এটা কমন, এটা কমন, এটা কমন, এটা কমন, আর কোনো কমন আছে? নাই। তাহলে কমন কে কে? 1 কমন, 2 কমন, 3 কমন, 6 কমন। এর ভিতরে দেখুন আমরা বলছি কি বড় কমন, কারণ কি গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক, তাহলে সবচেয়ে বড় বড় কমন কে? বড় কমন হচ্ছে 6। এই যে 1 2 3 6 এর ভিতরে সবচেয়ে বড় কমন কে? 6। তাহলে এই 6টাই হচ্ছে কি গসাগু। তাহলে 3টা থাকলে সেম কমন দেখতাম, সবচেয়ে বড় কমনটাই হচ্ছে। তাহলে আমরা এখন মুখে মুখে কিভাবে বের করব? মুখে মুখে বের করার পদ্ধতি কি? মুখে মুখে বের করার পদ্ধতি হচ্ছে এই 12কেও ভাগ করা যায়, 18কেও ভাগ করা যায়, সবচেয়ে বড় একটা সংখ্যা বের করুন। আগে আমরা কি করতাম, এই যে দেখুন 12 এবং 18-র লসাগু কিভাবে বের করতাম? এমন একটা সংখ্যা খুঁজতাম যেই সংখ্যাকে এই দুইটা দিয়ে ভাগ করা যায়, যেমন হচ্ছে 36। এই 36কে কি 18 দিয়েও ভাগ করা যায়, 12 দিয়েও ভাগ করা যায়, এর চাইতে ছোট কোনো সংখ্যা নাই। তখন এরা ছিল বাজক, এরা ছিল বাজক। এখন এদেরকে ভাগ করা যাবে এমন একটা সংখ্যা আমি খুঁজতে চাচ্ছি, এদেরকে ভাগ করা যাবে, এদেরকে ভাগ করা যাবে। আর আগে হচ্ছে এটা দিয়ে এদেরকে ভাগ করতাম, এদেরকে ভাগ করা যাবে এমন একটা সংখ্যা আমি খুঁজতে যাচ্ছি। সেটা কত হতে পারে? সর্বোচ্চ বড়, যেমন 3 দিয়েও যায়, 3 দিয়েও যায়, পর হচ্ছে 2 দিয়েও যায়, 1 দিয়েও যায়। 1 না, আমরা 6 খুঁজে বের করব। 6-এর চেয়ে অন্য কোনো বড় সংখ্যা কি আছে এই দুটাকে ভাগ করা যাবে? যাবে না। তাহলে এই 6ই হচ্ছে কি গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক। এখন একটা বিষয় আপনি একটু মাথায় রাখেন, দেখুন এই যে এই জায়গায় দেখুন আমরা যে গসাগু আর লসাগু পাইলাম না, 6 এবং 36, এই যে 6 এবং 36 এদের গুণ করলে এই যে এই সংখ্যার গুণফলের আমরা সমান পাবো কিনা, এই সংখ্যার গুণফলের সমান পাবো কিনা দেখুন তো। 12 এবং 18, 12 এবং 18কে গুণ করি, এই যে 8 দুগুণে 16 6, তারপর হচ্ছে 1 তো থাকে ওইখানে, 2 একে 2 আর 1 3, পরে একটা গড়ের জন্য শূন্য দিলাম, 8কে 8, আর হচ্ছে এককে 1, 6 আর 3 11-র 1 অর্থাৎ 216। আমরা 12 এবং 18 গুণ করলাম 216, এবং 36 আর 6 গুণ করব,
ছয় ছয় 36-এর 6, হাতের থাকে 3, এখন হচ্ছে 3 6 18 আর 3 18 আর 3 যোগ করলে হচ্ছে 21, তাহলে এখানে আমরা কত বসাবো 21। দেখুন এই জায়গায় একটা বিষয় আপনি মিল পাচ্ছেন কিনা দেখুন, এই যে এটা হচ্ছে কি লসাগু এবং গসাগু, এটা হচ্ছে এলসিএম আর এটা হচ্ছে জিসিডি, মানে এটা হচ্ছে লসাগু আর এটা হচ্ছে গসাগু। একটা অদ্ভুত মিল দেখেন, লসাগু এবং গসাগু গুণ করলে যত হয়, যত মানে হচ্ছে এই যে 16 216, এটা কিভাবে হচ্ছে লসাগু এল সিএম আর হচ্ছে জি সিডি গুণ করলে যত হয়, এই যে নাম্বার 1 এটা কি নাম্বার 1 n1 আর এটা হচ্ছে n2, অর্থাৎ এই যে নাম 1 NUM নাম 1 ইনটু নাম 2 গুণ করলে কি ততই হয়। এটা কিন্তু একটা অদ্ভুত জিনিস, তাই না? তো এই জায়গাটা আমরা কাজে লাগাবো, এই জায়গাটা দিয়ে এখন আমরা অনেকগুলো প্রশ্ন সমাধান করব, বিশেষ করে চাকরির পরীক্ষায় যে প্রশ্নগুলো আসে এগুলো আমরা এক এক করে দেখব। আমরা হচ্ছে প্রিভিয়াস ইয়ারের প্রশ্নগুলোই দেখতে পারি, আমি হচ্ছে ইন্টারনেট থেকে করাবো বা আমার যে বইটা লিখতেছিলাম ওই বই থেকেও করাবো। আচ্ছা, আমার বইটা খুব দ্রুত আপনারা পেয়ে যাবেন আশা করি। দ্রুত বলতে একটু সময় লাগবে, কারণ বইয়ের ব্যাপার তো আসলে দ্রুত বলা যায় না। তো আপনি আপনার নিকটস্থ লাইব্রেরিতে একটু যোগাযোগ করে দেখবেন, বা এই যে এই নাম্বারে তো আপনাদের কাছে তো আমার নাম্বারটা আছেই, 018 76 21 01, এই নাম্বার হচ্ছে একটু যোগাযোগ করবেন যে বইটা কোথায় পাওয়া যাবে। মোটামুটি আমি চেষ্টা করব বাংলাদেশের সবগুলো জায়গায় পৌঁছে দেওয়ার জন্য, তবে কোনো কারণে যদি কোনো লাইব্রেরিতে না পাওয়া যায় তাহলে হচ্ছে কুরিয়ারেও নিতে পারবেন, সিস্টেম করে রাখবো। তো একটু সময় লাগবে, একটু সময় চেয়ে নিচ্ছি, তো কিছুদিন গেলে হয়তো পাবেন, কাজ প্রায় অনেকটা কমপ্লিট। তো আমরা হচ্ছে এখন কিছু চাকরির প্রশ্ন সমাধান করব। আমি হচ্ছে ইন্টারনেট থেকেই আপনাদের কিছু প্রশ্ন দেখাই, তো আমরা হচ্ছে সেই প্রশ্নগুলো সলিউশন করি। আশা করি এখন আমরা অনেকগুলো প্রশ্ন কমপ্লিট করতে পারবো। জাস্ট এই বেসিকটুকু কাজে লাগাই আমরা প্রবলেমগুলো সলিউশন করব। আচ্ছা, আমরা 36তম বিসিএস এর একটা প্রশ্ন নেই। হ্যাঁ, তো আমাদের প্রশ্নটা হচ্ছে, আমরা এটা টাইপ 1 চিন্তা করি, টাইপ 1, কারণ হচ্ছে আমি অনেকগুলা সিস্টেম করাবো। টাইপ 1-এ দুটি সংখ্যার গুণফল, যেটা আমরা একটু আগে পড়লাম টাইপ 1-এ, এই যে নাম 1 ইনটু নাম 2, মানে এই যে নাম্বার 1 আর নাম্বার 2, অর্থাৎ দুইটা সংখ্যার গুণফল লসাগু এবং গসাগুর সমান, অর্থাৎ এলসিএম ইনটু জিসিডি সমান, জাস্ট এটা। তো আমাদের টাইপ 1 হচ্ছে এটা, দুটি সংখ্যার গুণফল লসাগু এবং গসাগুর সমান। আপনারা এইভাবেই সূত্র আকারে, সূত্র না তো এটা, আসলে এটা আমরা বুঝে বুঝে বের করছি, তাই না? আমরা একটু প্রমাণ করে বের করছি, আসলে এটা সূত্র বলা যাবে না। তো এখন এটা দিয়ে আমরা কিছু প্রবলেম সলভ করতে চাচ্ছি। 36তম বিসিএস এর একটা প্রশ্নের এই প্রশ্নটা দেখেন, 36তম বিসিএস এর একটা প্রশ্ন হচ্ছে, দুটি সংখ্যার গুণফল, দুটি সংখ্যার গুণফল 3380 এবং গসাগু হচ্ছে 13, সংখ্যা দুটির লসাগু কত? সংখ্যা দুটির লসাগু কত? এটা হচ্ছে 36 বিসিএস এর একটা প্রশ্ন। আচ্ছা, দেখুন একদম ইজি না, কারণ হচ্ছে আমরা কি জানি, এলসিএম আর জিসিডি হচ্ছে কত, এই যে এত, মানে আমরা এই সূত্রটা জানি। তাহলে আমরা লিখতে পারি এলসিএম ইনটু জিসিডি, জিসিডির মান কত, গসাগুর মান হচ্ছে 13, এবং এই দুইটার গুণফল কত, এই যে সংখ্যা দুইটার গুণফলের সমান, অর্থাৎ 3380। তাহলে এখন এলসিএম এর মান কত? এলসিএম এর মান হচ্ছে এই যে এটা 3380 কে 13 দিয়ে ভাগ করব। এখন হচ্ছে ক্যালকুলেটর যদি ব্যবহার না করেন, বা ক্যালকুলেটর ব্যবহার করতে দিলে তো ভালো, ক্যালকুলেটর ব্যবহার যদি কোনো চাকরি পরীক্ষায় না করেন,
তাহলে আপনি এখন ভাগ করতে হবে দেখুন, এটা আপনি হাতে হাতেই করতে পারবেন। 380 ফার্স্টের ভাগটা দেখেন 13 দিয়ে করবেন, 13 কে 13, 13 দুগুণে 26, 3 13 39। তাহলে আমরা দুই সংখ্যার ভিতরে করতেছি, 13 দুগুণে 26। এখন দেখুন এই যে দুই দিয়ে আসলে অপশন কোনটা কোনটা আছে সেটা একটু চেক করেন, আর বেশি কিছু করা লাগতেছে না। দুই দিয়ে অপশন শুরু কয়টা আছে দেখুন, দুই দিয়ে অপশন শুরু একটাই পাবেন, সেটা কোনটা দেখুন, অপশন তো দেওয়া থাকবে এগুলা যেহেতু এমসিকিউ এর। তাহলে এ নাম্বার অপশন হচ্ছে কত 260, তারপরে বি নাম্বার অপশন কত, বি নাম্বার অপশন হচ্ছে 780, সি নাম্বার অপশন কত, সি নাম্বার অপশন হচ্ছে 130, আর ডি নাম্বার অপশন কত, ডি নাম্বার অপশন হচ্ছে 490। এখন বলুন তো আনসার কোনটা হবে? আনসার এ হবে, শিওর এ হবে। আপনি একটু ভাগ করে ভাগ শেষটা নির্ণয় করে দেখেন কত থাকে, 3 3 6, আর 8 নামাইছেন 13, 13 এটার ভিতরে কয়বার যাবে? 6 বার যাবে। তাহলে 6 বার গেলে কত, 3 6 18 8, আর হচ্ছে এইখানে 6কে 6 অর্থাৎ 68 অর্থাৎ 0। এই যে আরেকটা শূন্য নামাইলেন তো ভাগ যায় না, এই জন্য তো একটা শূন্য দিতে হবে। তাহলে এটাই কিন্তু আনসার, এটাই আনসার দেখুন। আর কিন্তু আমার বাকিটুকু করতে হয় না, আমি কিন্তু আনসার বলে দিতে পারতেছি। এই টেকনিকগুলো জানা লাগবে, বুঝছেন? এই টেকনিকগুলো জানা থাকা লাগবে। তাহলে আমরা এই ধরনের প্রশ্ন সব পারবো তো নাকি? এই ধরনের প্রশ্ন তো সব পারবো নাকি? আচ্ছা, তাহলে আমি আমি আপনাদেরকে একটা প্রশ্ন দিই, দেখি আপনারা আসলে করতে পারেন কিনা। আমরা আরেকটাই প্রশ্ন খুঁজি। আচ্ছা, আরেকটা প্রশ্ন হচ্ছে সেম, আচ্ছা সেম দুটি সংখ্যার গুণফল, অর্থাৎ এই যে দুইটা সংখ্যার গুণফল, এই যে নাম 1 এবং নাম 2, এই নাম 2 দুইটা সংখ্যার গুণফল হচ্ছে 1536। দুটি সংখ্যার গুণফল 1536। দুটি সংখ্যার লসাগু দেওয়া আছে, এলসিএম এর মান দেওয়া আছে। লসাগু হচ্ছে 96, গসাগু কত, জিসিডি কত, জিসিডি কত? এটা কততম বিসিএস এর প্রশ্ন? এটা হচ্ছে 10ম বিসিএস এর প্রশ্ন, অর্থাৎ 10th বিসিএস, এবং আরো চাকরির পরীক্ষায় আসছে অনেকগুলা, নিয়ন্ত্রণ দপ্তরের অফিস বা আরো অনেকগুলাতে আসছে। যাই হোক, এই প্রশ্নটা দেখেন, এই প্রশ্নটা তো সেম। আমরা জিসিডি বের করব, তাই না? জিসিডি, আমরা জিসিডি ইনটু এলসিএম কত হয়, এই যে এই নাম্বারটা। তাহলে এখন জিসিডি নিচে চলে যাবে, তাহলে কত, এই যে 1536 কে 96 দিয়ে ভাগ দিব, 96 দিয়ে ভাগ দিব। এখন হচ্ছে আমরা অপশন টেস্ট করব যেহেতু। তাহলে দেখুন এই যে 153-র ভিতরে 153-র ভিতরে 96 কতবার ভাগ যায় বলেন তো? 96 একবার ভাগ যাবে। তাহলে এক দেখুন কোন কোন অপশনে আছে, এক এক দেখুন, এক দিয়া শুরু হয়েছে কোন কোন অপশনে, এক দিয়া শুরু হয়েছে দুইটা। দেখুন এইটাতে একটু আরেকটা লাইন করতে হবে, দেখুন এতে হচ্ছে 16, বিতে হচ্ছে 24, সিতে হচ্ছে 32, আর ডিতে হচ্ছে 12। এখন দেখুন এই জায়গাতে ঝামেলা শুরু হয়েছে, এটাও এক দিয়ে শুরু হয়েছে, এটাও এক দিয়ে শুরু হয়েছে। তাহলে এখন আবার আপনাকে পুরাটাই করতেই হচ্ছে। 96 বিয়োগ করেন, অর্থাৎ এইখানে 13, 13 থেকে 6 চলে গেলে 7 6 13, তারপরে এখানে 4, 4 থেকে 9 চলে গেলে, মানে 4 আছে যেহেতু, আবার 14, 14 থেকে 9 চলে গেলে 5। তাহলে আমরা 6 নামাইলাম, 6 নামাইলে এখন দেখুন এই 2 তো হবেই না, কারণ 96 দুগুণে কত, হবেই না। তাহলে 6 হবেই, এই 6 হইলে 576 হবে। তাহলে এটা শেষ। আমার কিন্তু এত প্যারা সহ্য করতে হইল না, আমি অপশন দিয়েই কিন্তু কাজটা করতেছি। আপনি বুঝতেছেন কিনা দেখেন, অপশন দিয়েই আমি কাজটা করতেছি। এটা জানতে হবে, বুঝছেন? এই টেকনিকগুলো জানলেই দেখবেন আপনি হচ্ছে আসলে অনেক ভালো করতেছেন ম্যাথমেটিক্সে। কিছু টেকনিক তো ম্যাথে খাটাইতেই হবে, বলে না যে ম্যাথের মাথা মানে অন্যরকম বিষয়। তো আপনাকে অবশ্যই ম্যাথমেটিক্সে একটু ডিপলি চিন্তা করতে হবে, তাহলে আমরা এই ধরনের প্রবলেম সলভ করতে পারবো আশা করি, তাই না? আচ্ছা, এই ধরনের প্রবলেম আমরা আশা করি সলভ করতে পারবো, এই ধরনের প্রবলেম নিয়ে ঝামেলা নাই। আচ্ছা, এখন হচ্ছে একটা জটিল প্রশ্নে যাই, যেটা আসলে আপনি ধরে রাখতে পারেন এমসিকিউ আসবে না, রিজনেই আসবে, আর বিষয়টা প্রায় এর ভিতরেই সীমাবদ্ধ। অনেকটাই জটিল একটা প্রশ্ন দেখুন, রিটেনের জন্য। এটা হচ্ছে প্রিলি না, এটা হচ্ছে রিটেনের জন্য। এটা বিসিএস এরই একটা প্রশ্ন,
20তম বিসিএস এ আসছে। দুটি সংখ্যার গসাগু হচ্ছে 21 এবং লসাগু হচ্ছে 4641। একটি সংখ্যা 200 ও 300 এর 200 ও 300 এর মধ্যবর্তী হলে অপরটি কত? আচ্ছা, এই প্রশ্নটা একটু জটিল আছে কিন্তু, হ্যাঁ। তো এইখানে একটা গুরুত্বপূর্ণ বিষয়, এটা আসলে টাইপ 1 এ না রেখে আমাকে এটা টাইপ 2 এ নিতে হচ্ছে, কারণ আমরা টাইপ 1 এ তো এটা পড়ছি। টাইপ 2 এর একটা প্রশ্ন এই ধরুন এরকম যে কোন সংখ্যার গসাগু এত, লসাগু এত, একটা সংখ্যা দিয়ে দিছে, অপর সংখ্যা কত হবে। এই যে নাম্বার 1 দিয়ে দিছে, তাহলে আমরা কি করতাম, লসাগু এবং গসাগু গুণ করে নাম্বার 1 দিয়ে ভাগ করতাম, নাম্বার 2টা বের হয়ে যেত। ওইটা সহজ ছিল। কিন্তু এটা আপনি টাইপ 2 এর চিন্তা করেন, এটা হচ্ছে আরেকটা সূত্র। এটা আমি বলবো টাইপ 2 এ নিতে, কারণ হচ্ছে এটা অনেক ইম্পর্টেন্ট, এটা রিটার্নের জন্য। হ্যাঁ, এটাতে আমরা আরেকটা সূত্র, নতুন সূত্র একটা ব্যবহার করতেছি। দেখেন এটাতে কি একটা বিষয় জানা লাগবে জানেন, দুইটা সংখ্যাই জানি না আসলে। এইখানে হয়তো একটা বলে দিছে যে একটা সংখ্যা 300 থেকে 200 এর মধ্যে, তাহলে ওই সংখ্যাটা না, অপর একটা সংখ্যা বের করতে বলছে। মানে মেইন কথা হচ্ছে আপনাকে জাস্ট বলে দিছে লসাগু এত, গসাগু এত, সংখ্যা দুইটা বের করেন। দুইটা সংখ্যাই আপনাকে বের করতে হবে। আপনাকে জাস্ট লসাগু আর গসাগুটা বলে দিছে, সংখ্যাটা বের করতে হবে। এটা কিন্তু খুব কঠিন একটা ব্যাপার, তাই না? দেখুন, লসাগু বলছে আর গসাগু বলছে, আপনাকে দুইটা অজানা নাম্বার বের করতে হবে। নাম্বার 1ও বের করতে হবে, নাম্বার 2ও বের করতে হবে। তাহলে এই জিনিসটাই আপনাকে মাথায় রাখতে হবে। এই নাম্বার 1কে যদি আমি এক্স ধরি আর এই নাম্বার 2টাকে যদি আমি ওয়াই ধরি, দুইটা সংখ্যা আমি ধরলাম, একটা নাম্বার 1, একটা হচ্ছে এক্স আর একটা হচ্ছে ওয়াই, এরা অবশ্যই সহমৌলিক হবে। সহমৌলিক হবে। সহমৌলিক কি এটা তো জানেন নাকি? আমি আগের ক্লাসে পড়াইছি, তো আমি এখন আর এই ক্লাসে আলাপ করব না এটা নিয়ে, আপনি আগের ক্লাসটা দেখে নেবেন। সহমৌলিক কি? আচ্ছা, এখন হচ্ছে এই দুইটা সংখ্যা সহমৌলিক হবে। তো এই জায়গা থেকে আমরা একটা কথা শিওর বলতে পারি, এই কথাটা হচ্ছে খুবই 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 গুরুত্বপূর্ণ। এটাই হচ্ছে আমরা আসলে সূত্র আকারে ব্যবহার করি, কিন্তু অ্যাকচুয়ালি সূত্র আকারে ব্যবহারের দরকার নাই। সেটা হচ্ছে গসাগু। এই যে গসাগু অর্থাৎ জিসিডি, এই জিসিডির সাথে আমরা যদি এক্স গুণ করি তাহলে সেটা পাবো নাম্বার 1। আবার জিসিডির সাথে যদি আমরা ওয়াই গুণ করি, তাহলে আমরা পাবো নাম্বার 2। আচ্ছা, এইখানে আমি যেটা বলছি সেটা আবার একটু ক্লিয়ার করে দেই, একটা কনফিউজ তৈরি হতে পারে। আমি নাম্বার 1কে বলছি ডিরেক্টলি এক্স, আসলে এইভাবে না। আপনারা দুইটা সহমৌলিক সংখ্যা এক্স আর ওয়াই ধরে নিতে হবে। কারণ হচ্ছে আমরা তো জানি কি, আমরা 1 নাম্বার সূত্রটা তো জানি, এটা তো সত্য। হ্যাঁ, তো এটা যদি সত্য হয়, আমরা নাম্বার 1 ধরে নিব কি, নাম্বার 1, এই যে নাম্বার 1, এই নাম্বার 1 হচ্ছে জিসিডির সাথে একটা অজানা রাশি গুণ করব, অজানা রাশি, সেই রাশিটা আমরা বের করব। নাম্বার 2, এটা আমরা কিভাবে পাবো, এই জিসিডির সাথে আরেকটা অজানা রাশি গুণ করব। আর এই এক্স আর ওয়াই হচ্ছে কি, সহমৌলিক। এক্স আর ওয়াই হচ্ছে সহমৌলিক। এই যে এটা হচ্ছে গুরুত্বপূর্ণ কথা, সহমৌলিক না বুঝলেও চলবে, আপনার সমস্যা নাই, সহমৌলিক বোঝা লাগবে না। আপনি জাস্ট বোঝার চেষ্টা করেন আমি কি করতে চাচ্ছি বা কি বলতে চাচ্ছি, সেটা যদি আপনি বুঝেন তাহলে আপনি এই জায়গা থেকে সূত্রটা বুঝতে পারবেন। আমরা
দুইটা সংখ্যা ধরে নেব, আমাদের দুইটা সংখ্যা ধরতে হবে, কারণ এই যে নাম্বার 1 আর নাম্বার 2 বের করতে চাইলে, কারণ হচ্ছে আমাদের এই প্রবলেমটা কি, লসাগুর মান দেওয়া আছে, দেখুন আমাদের এই যে লসাগুর মান দেওয়া আছে, আবার এই যে গসাগুর মানও দেওয়া আছে, আমাকে বের করতে হবে কি, নাম্বার 1 বের করতে হবে, আবার নাম্বার 2 বের করতে হবে, দুইটা জিনিস বের করতে হবে, নাম্বার 1ও বের করবো, নাম্বার 2ও বের করবো। তাহলে আমি ধরে নেব দুইটা অজানা রাশি, একটা হচ্ছে এক্স আর একটা হচ্ছে ওয়াই, এটা আমাদের ইচ্ছা মতন ধরবো। কিভাবে ধরবো, এই দুইটাকে আমরা একটা সহমৌলিক নাম্বার ধরবো, সেটা বলতেছি কিভাবে ধরবো, সহমৌলিক নাম্বার ধরবো। এই ধরে নিলাম না, এখন কি করব, গসাগুর সাথে এই যে জিসিডির সাথে ধরা নাম্বারটা গুণ করলে, এই যে জিসিডির সাথে আমরা যদি এই এক্সটা গুণ করে দেই, এই এক্সটা গুণ করে দেই, তাহলে আমরা পেয়ে যাব কি, নাম্বার 1 বা নাম্বার 2 যে কোনো একটা নাম্বার পাবো। তাহলে দ্বিতীয় নাম্বার কি পাবো, কোনটা পাবো, জিসিডির সাথে যদি আমরা ওয়াইটাকে গুণ করে দেই, তাহলে পাবো কি, নাম্বার 2। তাহলে আমাদের সূত্র কি দাঁড়াচ্ছে, যে জিসিডির সাথে এক্স গুণ করলে সেটা হয় নাম্বার 1, আর জিসিডির সাথে ওয়াই গুণ করলে হয় কি, নাম্বার 2। এবং এই জায়গায় আরেকটা গুরুত্বপূর্ণ কথা আছে, সেটাও কিন্তু আপনাকে মাথায় রাখতে হবে। আরেকটা গুরুত্বপূর্ণ কথা আছে, সেটা হচ্ছে আমরা যে জিসিডিটা অর্থাৎ গসাগুটা আর লসাগুটা গুণ করলে তো নাম্বার 1 আর নাম্বার 2 পাই, এটা তো আমরা ক্লিয়ার। আবার এইখানে আমরা বললাম যে জিসিডির সাথে এক্স গুণ করলে নাম্বার 1 পাবো, জিসিডির সাথে ওয়াই গুণ করলে কি আমরা নাম্বার 2 পাবো। তাহলে আবার এখন আমরা আরেকটা কথা লিখতে পারি না, এই জিসিডি এর সাথে যদি আমরা এক্স গুণ করি আর ওয়াই গুণ করি, তাহলে আমরা পাবো এলসিএম। এটা কিভাবে আসলো, একটা প্রশ্ন থাকতে পারে, এটা কিভাবে আসলো। দেখেন, এটা আসার একদম ইজি, সহজ হয়ে দেখুন, আমরা কি এটা ইনটু এটা মানে কি নাম্বার 1 নাম্বার 2, তাহলে আমরা যদি নাম্বার 1 আর নাম্বার 2 এর নিচে, আচ্ছা আমরা নাম্বার 1 আর নাম্বার 2 এর নিচে আমরা এই জিসিডি এক্স আর জিসিডি ওয়াই বসাই, দেখুন কি হয়। আমরা এই সূত্রটা কাজ করি। এই দেখুন, এই যে নাম্বার 1 এর পরিবর্তে আমি কি বসাইলাম, জিসিডি এক্স, জিসিডি ইন্টু এক্স। নাম্বার 2 এর পরিবর্তে কত বসাইলাম, ইন্টু দিয়ে জিসিডি ইন্টু ওয়াই সমান সমান কি, এল সিএম ইন্টু জিসিডি। দেখুন তো, দুই পাশ থেকে একটা করে জিসিডি বাদ, মানে এই জিসিডি আর এই জিসিডি আমি বাদ দিয়ে দিলাম, কেটে দিলাম, তাহলে কি থাকতেছে, জিসিডি এক্স ওয়াই সমান সমান কি, এলসিএম। কারো কোনো প্রবলেম আছে এটা নিয়ে, এই তিনটা সূত্র নিয়ে কি কারো কোনো প্রবলেম আছে? একদম সহজ, কিন্তু এই পরীক্ষায় মনে থাকবে না আপনাদের, এর জন্য আপনাদের এই আমি একটু টাইম নিয়ে বুঝাচ্ছি। দেখেন, অনেকেই বলবে একটা ম্যাথ বুঝাইতেই যদি তার আধা ঘন্টা লাগে, সে কি ম্যাথ শিখাবে। কিন্তু কথা হচ্ছে, আমি একটা ম্যাথ শিখানোর পর যদি আপনি 100 ম্যাথ করে ফেলতে পারেন, তাহলে দেখেন আপনার বেনিফিটটা। আমি সব সময় বলি এই কথাটা, আমি সবাইকেই বলি, দেখো ভাই, আমি তোমাকে দুইটা ম্যাথ শিখাবো, সময় নিব 4 ঘন্টা। এতে করে কি হবে জানো ভাই, দুইটা ম্যাথ শিখার পর তুমি 4 ঘন্টায় আমার কাছ থেকে দুইটা ম্যাথ শিখবা, কিন্তু তুমি এই দুইটা ম্যাথ শিখার পর তোমার বইয়ের 2000 ম্যাথ করার এবিলিটি তোমার তৈরি হয়ে যাবে, 2000 ম্যাথ তুমি নিজে করতে পারবা। আবার অপোজিটে তোমার আরেকজন বড় ভাই হয়তো তোমাকে এই 4 ঘন্টা সময়ে 100 ম্যাথ করাই দিবে, কিন্তু তুমি বাসায় গিয়া দেখবা 20টা ম্যাথও পারতেছো না। এখন বলো তো, তোমার কোনটাতে লাভবান? তুমি 4 ঘন্টায় আমার কাছে দুইটা ম্যাথ শিখতে চাও যাতে করে 2000 ম্যাথ করতে পারবা, নাকি তুমি ওই বড় ভাইয়ের কাছে 100 ম্যাথ শিখতে চাও যে 4 ঘন্টায় তোমাকে 100 ম্যাথ করাই ফেলবে, কিন্তু বাসায় গিয়ে 20টার বেশি পারবা না? তুমি কোনটা চাও? তো সবাই বলছে যে ভাই এটাই তো বেস্ট, আমি যদি এমন কিছু শিখি 1-2 ঘন্টায় যাতে করে আমি বারবার অ্যাপ্লাই করতে পারবো, তাহলে তো আর কোনো ব্যাপারই না। তো আমার ম্যাথগুলো প্রায় এরকম, আমি একটা ম্যাথ পড়াইতে গিয়ে দেখা গেছে আপনাদের আধা ঘন্টা চলে যাবে, 1 ঘন্টা চলে যাবে, বা একটা ক্লাসে আমি সর্বোচ্চ 10টা ম্যাথ পড়াবো, এমনই হবে। কিন্তু এতে করে আপনার বইয়ের যদি আপনি সবগুলা ম্যাথ নিজে নিজে করতে পারেন, তাহলে কি আর আমার 100 ম্যাথ করাই দেওয়ার দরকার আছে? আমি চাইলে
স্লাইড দিয়ে বা স্মার্ট বোর্ড দিয়ে বা অন্য কোনো ওয়েতে অসংখ্য ম্যাথ আমি করাই দিতে পারতাম, কিন্তু এতে করে লাভ হইতো না। বেসিক জিনিসটা এবং কেন হচ্ছে, কিভাবে করা যায়, একটা ম্যাথ অন্যভাবে আসলে আমরা কিভাবে করব, সেই জিনিসগুলো জানা লাগবে। আমি তো চাইলেই বলতাম সূত্র এটা, ম্যাথ করো এটা, শেষ। সূত্র এটা, ম্যাথ করো এটা, শেষ। না, এই সূত্রটা কিভাবে আসছে সেটা জানতে হবে, এটা কেন লিখতেছি সেটা জানতে হবে। এটাই হচ্ছে বড় বিষয়। তো গসাগুর সাথে একটা অজানা রাশি গুণ করলে সেটা অন্য একটা নাম্বার পাওয়া যায়। তাহলে আমরা এই সহমৌলিক নাম্বারগুলা কিভাবে পাই? এই যে এই সূত্র থেকেই পাওয়া যাবে না? দেখুন তো, এই যে এই সূত্র থেকেই পাওয়া যাবে না? আমরা যদি এই যে এইখানে জিসিডি ইন্টু এক্স সমান সমান নাম্বার 1, তাহলে আমরা এই এক্স সমান সমান কি করতে পারি? নাম্বার 1/জিসিডি দিতে পারি না? এটাও কিন্তু পারি। আমি বলবো না আপনাদের সূত্র মুখস্থ করতে, আমি বলবো যে সূত্র কিভাবে আসে সেটা আপনি মাথায় নেন। সূত্র কিভাবে আসে সেটা আপনি মাথায় নেন, তাহলে আমরা এটাও করতে পারি কিন্তু, তাই না? এটাও একদম ইজি ব্যাপার। এখন হচ্ছে আমরা এই প্রশ্নটা সমাধান করি। হ্যাঁ, তাহলে এখন হচ্ছে আমরা এই প্রশ্নটা সমাধান করি। আমরা দুইটা সংখ্যায় যেহেতু নির্ণয় করব, অজানা সংখ্যা আমরা জানি না, তাহলে আমরা ধরে নিলাম প্রথম সংখ্যা, এটা রিটেনের ম্যাথ তো একটু বড় করেই করি। ধরি প্রথম সংখ্যা 21, যেহেতু জিসিডি 21 ইন্টু এক্স অর্থাৎ 21x। দ্বিতীয় সংখ্যা 21y। এই যে এটা প্রথম সংখ্যা 21x, কারণ কি, এই যে নাম্বার 1 জিসিডি ইন্টু এক্স, এই যে গসাগু হচ্ছে 21x। আচ্ছা ওকে, এখন শর্ত মতে আমরা এই যে এই লাইনটা জানি, তাই না? এই যে এই লাইনটা জানি, অর্থাৎ 21 হচ্ছে গসাগু, এক্স ওয়াই যে দুইটা সহমৌলিক নাম্বার, এক্স আর ওয়াই যদি একসাথে রাখি সেটা কার সমান হবে ভাই? এই যে এলসিএম অর্থাৎ লসাগুর সমান হবে 4 6 4 1, এটার সমান হবে। এটা এক নাম্বার সমীকরণ দিয়ে দেন। আমাদের আরেকটা সমীকরণ লাগবে। আপনি এইটুকু বুঝছেন কিনা দেখেন, এইটুকু হচ্ছে অনেক গুরুত্বপূর্ণ কথা, এটাই কিন্তু অনেকে বুঝে না। দেখেন আপনারা সবাই বুঝছেন কিনা একটু কমেন্টে জানান। এই সংখ্যাটাই কিন্তু খুব গুরুত্বপূর্ণ। এর পরের কাজটা হচ্ছে একদম ইজি ব্যাপারটা, দেখেন কিরকম। এখন হচ্ছে আমরা এক্স ওয়াই এর মান বের করে ফেলি। এক্স ওয়াই এর মান কত হবে? এই দেখুন, এক্স ওয়াই এর মান আমরা ভাগ করব এই 4 6 4 1, এটাকে 21 দিয়ে ভাগ করব। আচ্ছা আপনারা মোবাইলের ক্যালকুলেটর দিয়ে করেন, আমি মোবাইলের ক্যালকুলেটর দিয়ে করতেছি। তো হচ্ছে 4 6 4 1, এটাকে ভাগ করব কত দিয়ে? 21 দিয়ে, আর 221। তাহলে এটার রেজাল্ট আসতেছে কত? 221। এটাই হচ্ছে এখন বড় বিষয়, সহমৌলিকের কথা বলছিলাম। দেখুন এক্স আর ওয়াই এর মান হচ্ছে কত? 221। এখন হচ্ছে দুইটা মৌলিক সংখ্যা আপনি বাছাই করেন, যাদের গুণফল হচ্ছে আমরা 121 বানাইতে পারবো, এরকম দুইটা মৌলিক সংখ্যা আপনি এখন বাছাই করেন। আচ্ছা আপনি নর্মালি একটা মৌলিক সংখ্যা বের করেন, একটা মৌলিক সংখ্যা, যেই মৌলিক সংখ্যা দিয়ে 221 কে ভাগ যায়, এটা কিভাবে বের করবেন সেটাও বের করার একটা ওয়ে আছে। দেখুন আপনি জাস্ট এইটুকু করলেন, তারপর আচ্ছা আমি এটা মুছে ফেললে আপনি পারবেন। এখন হচ্ছে 221টাকে আপনি ভাঙার চেষ্টা করেন। 221কে কিভাবে ভাঙবেন সেই প্রসেসটা কি দেখুন। 221টাকে আপনি ভাঙার চেষ্টা করেন। দেখুন 221 এটাকে ভাঙেন, প্রথমে হচ্ছে কত দিয়ে ভাঙবেন, এটা ভাঙার চেষ্টা করেন। 1 দিয়ে 2 দিয়ে যাবে না, 3 দিয়ে যাবে, 3 দিয়ে ভাগ করার চেষ্টা করেন। এটা ক্যালকুলেটর দিয়ে ভাগ করবেন। দেখেন আপনার রিটেন পরীক্ষা তো ক্যালকুলেটর নিতে দিবে সব জায়গাতে। আপনি 221কে ভাগ করতে থাকবেন। এই যে দেখুন 221কে আপনি 3 দিয়ে ভাগ করবেন, দেখেন ভাগফল কত? দশমিকে চলে আসতেছে, তাহলে হবে না।
221 কে 4 দিয়ে ভাগ করেন, দশমিকে আসতেছে, হবে না। 5 দিয়ে ভাগ করেন, হবে না। 6 দিয়ে ভাগ করেন, হবে না। 7 দিয়ে ভাগ করেন, হবে না। 8 দিয়ে হবে না। 9 দিয়ে হবে না। 10 দিয়ে হবে না। 11 দিয়ে হবে না। 12 দিয়ে হবে না। 13 দিয়ে, 13 দিয়ে, এই যে হয়ে গেছে দেখেন, 13 দিয়ে ভাগ করার পর মিলে গেছে। তাহলে এটাকে যদি আমি 13 দিয়ে ভাগ করি, তাহলে যে এখানে 17 চলে আসছে। তাহলে আমরা এই 221-কে মৌলিক সংখ্যা দিয়ে ভাগ করার চেষ্টা করব। এখন দেখুন, এই যে 13 আর হচ্ছে 17 গুণ করলে কত হয়? 221 হয়। এটাই হচ্ছে এখন গুরুত্বপূর্ণ বিষয়, এই যে এইটা। তাহলে একটার মান x ধরলে x হচ্ছে কত? 13। আর একটার মান y ধরলে y হচ্ছে কত? 17। এখন আমাদের প্রথম সংখ্যা কত? এই যে দেখুন, প্রথম সংখ্যা 21 ইন্টু x এর মান, এই যে 13 মান, 21 ইন্টু 17 এর মান। এখন 21 ইন্টু 13 কত হয়? আপনি একটু ক্যালকুলেটর দিয়ে করেন। 21 ইন্টু 13 কত? 273। এই যে 273। আবার 21 ইন্টু 17 357। 357। এখন এই দুইটা হচ্ছে নাম্বার, এই দুইটা সংখ্যার গসাগু হচ্ছে 21, এই দুইটা সংখ্যার লসাগু হচ্ছে 4641। এখন আপনাকে বলতেছে একটি সংখ্যা 200 এবং 300 এর মধ্যে আছে, একটা সংখ্যা 200 থেকে 300 এর ভিতরে আছে, অপর সংখ্যাটা কত? মানে এর মধ্যবর্তীতে একটা সংখ্যা আছে, তাহলে একটা সংখ্যা 200 থেকে 300 এর ভিতরে কোনটা? 273। তাহলে অপর সংখ্যাটা কত? অপর সংখ্যা হচ্ছে 357। তাহলে আপনি এটা আসলে বড় করে যখন রিটেনে লিখবেন, সাজায় লিখবেন কিভাবে? প্রথমে এইটুকু করলেন, শর্ত মতে তো এইটুকু গেলেন, এইটুকু যাওয়ার পর এক্স ওয়াই এর মানটা পাইলেন। এখন পরে এইদিকে আইসা আপনি এই কাজটাই করবেন সেম। এই যে 221 রে আপনি এখানে ভাগ দিয়ে, কত দিয়ে ভাগ করছেন? 13 দিয়ে। ভাগফল কত? 17। তারপরে আপনি লিখবেন এক্স ওয়াই সমান সমান কত? 221। তাহলে এক্স এর মান হচ্ছে 13, ওয়াই এর মান হচ্ছে এত। এইটুকু করার পর একটি সংখ্যা, একটি সংখ্যা ওই যে 21 এক্স রে 21 ইন্টু 13 কত হয়? 273। আচ্ছা, এটা মুছে ফেলছি। 273 আরেকটা কত জানি? 21 ইন্টু 17, এটা মুছে ফেলছি। অপর সংখ্যা, অপর সংখ্যা। তাহলে ওই যে 21 ইন্টু 17 কত হয়? 357। তাহলে 357, এটার আনসার কত? এটার আনসার হচ্ছে 357। 357। তাহলে এইটুকু করে এইটুকু আনসার দিলেই হবে। এটাই রিটেনের জন্য, এইটুকুই রিটেনের জন্য। আশা করি পারবেন, প্রবলেম হওয়ার কথা না, প্রবলেম হওয়ার কথা না। এরপরে হচ্ছে আমরা আরো অনেক ধরনের প্রশ্ন পেতে পারি। তাহলে আমাদের দুইটা টাইপ গেল, তাই না? এখন আসি অনুপাত, টাইপ 3। আমরা 2 নাম্বার টাইপে কিন্তু অনেক কিছু পড়ছি, বুঝছেন? অবশ্যই নোট করবেন, নোট করে আমাকে হোয়াটসঅ্যাপে পাঠাবেন। এখন আসি আমরা টাইপ 3। এই টাইপ 2 পর্যন্ত তো মনে আছে সবার নাকি? আমরা বেশি টাইপ পড়বো না অবশ্য, আমরা টাইপ 3 পড়বো এখন। লসাগু এবং গসাগু টাইপ 3। ওকে, তাহলে টাইপ 3 তে আমরা যে পড়বো অনুপাত থাকলে, অনুপাত দেখুন, অনুপাত থাকলে আমরা কি করব? অনুপাত থাকলে আমরা কি করব? দেখুন, অনুপাত থাকলে অনুপাতগুলোর গুণফল তৈরি করে ফেলবো, এইটাই। অনুপাত থাকলে অনুপাতগুলোর গুণফল, লসাগু ইনটু গসাগু, এইটাই। অনুপাত থাকলে অনুপাত গুলোর গুণফল লসাগু ইনটু গসাগু। আচ্ছা, তাহলে আমরা এটার প্রশ্নটা একটা সমাধান করি, তাহলে আপনি একটু বুঝতে পারবেন একদম ক্লিয়ারলি আমি যা বলতে যাচ্ছি। দেখুন, দুটি সংখ্যার অনুপাত, অনুপাত কত? 7:5। এবং লসাগু হচ্ছে 140 হলে, লসাগু 140 হলে সংখ্যা দুটির গসাগু কত হবে? সংখ্যা দুইটার
সংখ্যা দুটির গসাগু কত হবে? দেখুন এখন কি আছে, এখন আছে অনুপাত, এখন কিন্তু আছে আমাদের কি অনুপাত। অনুপাত এটার আনসার কিন্তু ডিরেক্টলি বলে দেওয়া যাবে কিভাবে, আমি কি বললাম আগে নাম্বার দ্বয়ের গুণফল কি ছিল, লসাগু ইন্টু গসাগু। এই যে নাম 1 ইন্টু নাম 2 এদের গুণফল কি ছিল, লসাগু ইন্টু গসাগু, অর্থাৎ এলসিএম জিসিডি, এটাই তো ছিল। এখন হচ্ছে আমরা সেম কাজটাই এই নাম্বার দ্বয়ের গুণফলের জায়গায় জাস্ট অনুপাতের গুণফল, এই যে 5:7 এটাই আমরা দিব অনুপাতের গুণফল। এটা কখন ব্যবহার করা যাবে, এটা একটা কন্ডিশন আছে, অনুপাতের গুণফল। গুণফল এটা কিন্তু সূত্র না, এটা একটু মাথায় রাখতে হবে, এটা কিন্তু সূত্র না, এটা সব জায়গায় ব্যবহার করা যাবে না। সূত্র কারা, সূত্র হচ্ছে সব জায়গায় ব্যবহার করা যায়, যে কোনো জায়গায় আপনি ব্যবহার করতে পারবেন, কিন্তু এটা তো সূত্র না, এটা হচ্ছে আমি একটা বলতেছি যেটা হচ্ছে আপনি করে হয়তো শর্টকাটে বের করতে পারবেন, কিন্তু অ্যাকচুয়াল নিয়ম এটা না, অ্যাকচুয়াল নিয়ম আমি দেখাবো। দেখুন তাহলে এই অনুপাতের গুণফল, এই লসাগু ইন্টু গসাগু, শর্তটা কি, আমরা যদি কখনো লসাগু আর গসাগু বের করতে চাই এই কাজটা করতে পারবো, লসাগু আর গসাগু বের করতে চাইলে। অন্য কোনো ক্ষেত্রে পারবো না, অন্য কোনো ক্ষেত্রে আমরা করব না, এবং সব সময় অনুপাত দুইটা দুইটা করে নিয়ে কাজ করব, তিনটা অনুপাতের গুণফল দিব না। যেমন এখানে 7:5:8 থাকতো যদি, তাহলে আমরা তিনটার গুণফল দিতাম না, প্রথম দুইটার গুণফল। তাহলে অনুপাতের গুণফলের ক্ষেত্রে আমরা দিব প্রথম দুইটার গুণফল, হ্যাঁ প্রথম দুটির গুণফল, প্রথম দুটির অনুপাতের গুণফল লসাগু ইন্টু গসাগু, লসাগু বের করার ক্ষেত্রে এই অনুপাত শুধু লসাগু গসাগু বের করার ক্ষেত্রে, এলসিএম আর হচ্ছে জিসিডি এই দুইটা জিনিস বের করার ক্ষেত্রেই জাস্ট আমরা এটা ব্যবহার করতে পারবো, অন্য কোনো ক্ষেত্রে না। তাহলে এটার আনসার কি হবে, এটার আনসার হচ্ছে এই যে 5×7 = 35, 5 আর 7 গুণ করছি, এইখানে হয়েছে কত, এই যে 5 আর 7 গুণ করলে হবে লসাগু ইন্টু গসাগু, লসাগুর মান কত আছে 140, তাহলে গসাগু বের করতে হবে জিসিডি, এই জিসিডিটা বের করব। তাহলে এখন আমরা কিভাবে বের করব, আমরা এখন এটা কিভাবে বের করব, আচ্ছা আমি মনে হয় এখানে একটু ভুল করছি, মেবি একটা কাজ করতে হবে। দেখুন এই জায়গায় একটু ভুল হয়েছে, দেখুন ভুলটা কি, এই যে জিসিডি এই দিকে গুণ না, অনুপাতের গুণফল ইন্টু জিসিডি সমান সমান লসাগু, অনুপাতের গুণফল ইন্টু জিসিডি, অনুপাতের গুণফল ইন্টু জিসিডি সমান সমান লসাগু, এই জায়গাটাতে ভুল হয়েছে। দেখুন অনুপাতের গুণফল ইন্টু গসাগু অর্থাৎ জিসিডি সমান সমান কি হবে, লসাগু হবে, লসাগু। আর ক্লিয়ার কিনা দেখুন এই জায়গাটাতে নোট করবেন, কিন্তু অবশ্যই নোট করবেন আর প্র্যাকটিসও করবেন, এটা কিন্তু মনে রাখা লাগবে। আসলে মনে না রাখলে আপনি কিন্তু এই ম্যাথগুলা পারবেন না, এগুলাই আসে চাকরির পরীক্ষায়, কষ্ট করে এগুলো মনে রাখা লাগবে। তো অনুপাতের গুণফল ইন্টু জিসিডি সমান সমান কি হবে, লসাগু, অনুপাতের গুণফল জিসিডি ইন্টু সমান সমান কি, লসাগু। তাহলে আমরা জিসিডি বের করতে চাই বা এলসিএম বের করতে চাই, পারবো কিন্তু এখন যদি আমরা জিসিডি বের করতে চাই তাহলে কত হবে, এই যে 140 রে এই যে 35 দিয়ে ভাগ দিব, যত হবে ততই আনসার। আচ্ছা আপনাকে আমি আরেকটা প্রশ্ন দিচ্ছি, দুটি সংখ্যার অনুপাত 3:4, লসাগু যদি 100 হয় গসাগু কত, তাহলে কিভাবে বের করব, এই যে জিসিডি ইন্টু 3:4 সমান সমান হচ্ছে কি 100, তাহলে এটা আমি ভাগ করে দেবো, এই যে 12 দিয়ে ভাগ করে দেবো, তাহলে আমরা লসাগুটা পেয়ে যাব। এখন যদি আমাকে এইখানে লসাগু না বলে গসাগু বলে দেয়, গসাগু, যেমন এই দুইটা সংখ্যার গসাগু 12, লসাগু কত, তাহলে আমাদের বের করা আরো সহজ হয়ে গেল, এলসিএম সমান সমান কি হবে, জিসিডি ইন্টু অনুপাত দ্বয়ের গুণফল, অনুপাত দ্বয়ের গুণফল মানে কি 3:4, তাহলে জিসিডির মান কত 12, তাহলে 12:12, তাহলে কত হয়ে যাবে, এত আনসার হয়ে যাবে। তাহলে আমরা এই ধরনের প্রবলেম পারবো কিনা, এই ধরনের প্রবলেম আমরা অ্যাকচুয়ালি পারবো কিনা। এখন দেখুন আমরা যদি তিনটা সংখ্যার গুণফল নিতে চাই বা তিনটা সংখ্যার অনুপাত দেয়, দুটি সংখ্যা না বলে আপনাকে বললো সংখ্যার অনুপাত 3:4:5, গসাগু হচ্ছে এত,
লসাগু কত, তাহলেও আপনি কি করবেন, এই প্রথম দুইটার গুণফল লিখবেন। এই যে প্রথম দুইটার গুণফল এই জায়গাটাতে মাথায় রাখবেন, কিন্তু প্রথম দুইটার গুণফল। ওকে, মনে থাকবে, এটাই হচ্ছে আচ্ছা, এখন কথা হচ্ছে এটাকে আমরা যদি রিটেনে ব্যবহার করতে চাই, এটা ব্যবহার করা যাবে কিনা এই সূত্র? করতে পারবেন, সমস্যা নাই। লসাগু গসাগু বের করার ক্ষেত্রে এটা আসলে প্রমাণিতই, তো করা যাবে, রিটেনে ব্যবহার করবেন। আমরা জানি সমান সমান, আমরা জানি এভাবে লিখবেন, আমরা জানি বা উই নো, তারপরে হচ্ছে এলসিএম সমান সমান কি জিসিডি ইনটু ইনটু অনুপাত দ্বয়ের গুণফল, অনুপাত দুটির গুণফল। জাস্ট এটা, জাস্ট এটা। এখন দেখেন আমরা যদি লং ওয়েতে যাইতাম, দেখেন আমরা যদি লং ওয়েতে যাইতাম, তাহলে আমাদের এই জায়গায় অনুপাত দিয়ে দিছে না, তার মানে সহমৌলিকের ব্যাপারটা দিয়ে দিছে। এটাই দেখুন, এক্স আর ওয়াই এর মানটা দিয়ে দিচ্ছে জাস্ট আমাদের এইরকম। যেমন হচ্ছে আমরা এটাকে লং ওয়েতে করতে চাচ্ছি, অর্থাৎ রিটেনের জন্য আপনি এইভাবে ব্যবহার না করে অন্যভাবে ব্যবহার করতে চাচ্ছেন ধরেন, তখন কি করবেন? প্রথম হচ্ছে প্রশ্নটা কি ছিল জানি, আচ্ছা আমরা ওই চাকরির প্রশ্নটাই যদি দেখি, মেবি ছিল কত 7:5, আর হচ্ছে লসাগু ছিল কত 140, তাই না? এবং লসাগু কত 140 হলে, তার মানে 140 হলে। আচ্ছা, এখন আমরা করব কি, একটি সংখ্যা ফার্স্টে লিখব, একটি সংখ্যা কত, এই যে 7 আছে না, 7x, অপর সংখ্যা 5x। কারণ কি, এই যে দেখুন 7x কে যদি আপনি 5x দিয়ে ভাগ করেন না, তাহলে x বাদ, অনুপাত কিন্তু কি থাকবে, এই যে 7/5, অনুপাত মানে হচ্ছে এই যে 7:5, তার মানে 7:5 থাকা যেই কথা, 7/5 থাকা কি একই কথা, তাই না? তাহলে এটাই কিন্তু হচ্ছে। তাহলে আপনাকে এই চিন্তা থেকে করতে হবে, একটি সংখ্যা 7x, অপর সংখ্যা হচ্ছে কি 5x। একটি সংখ্যা 7x, অপর সংখ্যা হচ্ছে কি 5x, এটা কিন্তু মাথায় রাখতে হবে। একটা সংখ্যা 7x, অপর সংখ্যা হচ্ছে কি 5x। এখন এই 5x আর 7x এর গসাগু দেখেন x, এই দেখেন 7x এবং 5x এর, অর্থাৎ সংখ্যা দুটির গসাগু, সংখ্যা দুটির গসাগু x, সংখ্যা দুটির গসাগু x। এখন প্রশ্ন মতে আমাদের যেহেতু দুইটা সংখ্যার গুণফল হচ্ছে কি, দুইটা সংখ্যার গুণফল ইনটু গসাগু, সেটাই হয় কি আমাদের হচ্ছে লসাগু গসাগুর চিন্তা। দেখুন আমরা আমাদের এরকম, যেমন হচ্ছে 7x ইনটু 5x, দুইটা সংখ্যার গুণফল, লসাগু ইনটু গসাগু, LCM জিসিডি, LCM ইনটু জিসিডি, এটা তো আমরা প্রথমেই পড়ছি, তাই না? দুইটা সংখ্যার গুণফল LCM ইনটু জিসিডি। এখন দেখুন 7x রাখলাম ইনটু 5x রাখলাম, দুইটা সংখ্যার গুণফল, LCM এর মান কত 140, এই যে 140 রাখলাম, ইনটু, এটা কিন্তু ইনটু x না, কিন্তু এটা ইনটু জিসিডির মান কত, এই যে জিসিডির মান x, কারণ এই যে দুইটার মধ্যে কমন আছে এটা x, কমনটাই তো এখানে হবে কি গসাগু, এটাই হবে সবচেয়ে বড় কমন। তাহলে দুইটা সংখ্যার গসাগু হচ্ছে x, তাহলে একটা x আর এই যে এখানে একটা x বাদ দিলাম, বাদ দিলে আমাদের এইখানে কত হচ্ছে 35x আর হচ্ছে 140। তাহলে x কত, x হচ্ছে এই যে 140 কে 35 দিয়ে যদি ভাগ দেই, এই যে 35 দিয়ে ভাগ দেই, তাহলে আমরা লসাগুর আনসারটা পেয়ে যাব। তাহলে এটার আনসারটা কি, এই লসাগুর আনসারটা, এই লসাগুর
আনসারটা হচ্ছে, এটা কত নাম্বার ম্যাথ জানি করাইলাম, আচ্ছা এটা 29তম বিসিএস এর একটা প্রশ্ন, তাই না? 39th বিসিএস এই প্রশ্নটা আমরা, ওকে। তাহলে এটা লসাগু হচ্ছে কত, কাটাকাটি করলে 4, এই যেটাই আনসার 4। ক্লিয়ার? সবাই ক্লিয়ার তো নাকি? দেখেন গুছানো পড়াশোনা করতে হবে, এলোমেলো ভাবে পড়াশোনা করলে হবে না। আপনি অনেক বইয়ে দেখবেন অনেক বেশি টাইপ, এত টাইপ তো মনে রাখা যাবে না ভাই। অল্প কিছু জিনিস শিখবেন, ওইটাই সব জায়গাতে ব্যবহার করবেন। যেমন হচ্ছে আপনাকে এই পর্যন্ত আমি কি কি শিখাইছি, 3টা টাইপে দেখেন তো, এই 3টা জিনিস দিয়ে আপনি ম্যাথগুলা করতে পারবেন, বুঝছেন? এই 3টা জিনিসের বাইরে আর তেমন কিছু শিখা লাগবে না। এখন আপনাকে এই চ্যাপ্টারে বর্গমূল দিয়ে দিবে, এত সাজানো নাম্বার দিয়ে দিবে, এগুলা তো ইজি, এগুলা তো পারবেন। তাহলে 3টা টাইপ আপনাকে আমি কি কি দেখাইছি, 3টা টাইপ হচ্ছে আপনাকে আমি দেখাইছি কি কি, আরে মোবাইল, 3টা টাইপ হচ্ছে আপনাকে প্রথমে আমি যেটা দেখাইছি, 1 নম্বরে দেখাইছি কি, 1 নম্বরে হচ্ছে টাইপ 1 এ নাম্বার 1 আর নাম্বার 2 গুণ করলে কি হয়, এই যে এলসিএম ইনটু জিসিডি হয়, জিসিডি, তাই না? এটা হচ্ছে 1 নাম্বার। 2 নম্বরে কি দেখাইছি, সহমৌলিক নাম্বার, যখন কোনো নাম্বারই জানি না, 2টা নাম্বারই বের করতে হচ্ছে, কোনো নাম্বারই জানি না, 2টা নাম্বার বের করতে হচ্ছে, তখন আমরা কি করব? তখন আমরা যেটা করব, এই যে নাম্বার 1-এর পরিবর্তে আমরা কি বসাবো, নাম্বার 1-এর পরিবর্তে আমরা বসাবো জিসিডি ইনটু এক্স, নাম্বার 1-এর পরিবর্তে জিসিডি ইনটু এক্স। দেন এইখানে ইনটু আছে, ইনটুটাকে আমরা ডট দিয়ে প্রকাশ করলাম। নাম্বার 2-এর পরিবর্তে আমরা কি বসাবো, জিসিডি ইনটু ওয়াই সমান সমান সেম জিনিসটা, এই যে এলসিএম ইনটু জিসিডি। এরপর একটা লাইন কেটে দেওয়া যায়, কারণ এই যে একটা জিসিডি বাদ দেওয়া যায়, তাহলে কি থাকতেছে, যে জিসিডি এক্স ওয়াই এটা থাকতেছে, আর এইদিকে থাকতেছে কি এলসিএম। তাহলে এটা হচ্ছে আমাদের 2 নাম্বার, তাই না? আর 3 নাম্বারে গিয়ে আমরা কি পড়লাম, যদি অনুপাত থাকে, অনুপাত মানে ইস্টু আকারে থাকে, তাহলে আমরা প্রথম 2 অনুপাত নিব আর কি, প্রথম 2টা অনুপাত নিব, প্রথম 2টা অনুপাত নিলেই হবে, বাকিগুলা লাগবে না। তাহলে যদি অনুপাত থাকে, অনুপাতকে আমরা এই যে M1:M2 বলতেছি, এই যে এটা অনুপাত M1:M10, মানে 7:5। তাহলে এই 7-এর মান দেবো M1 আর এটার নাম দেবো কি M2। তাহলে আমরা অনুপাত থাকলে কি করি, অনুপাত থাকলে আমরা সেটা কিভাবে কাজ করি দেখুন। অনুপাত থাকলে একটা গুরুত্বপূর্ণ বিষয় কি, যেমন এই যে এইখানে 7 যেটা আছে, এই যে 7, এই যে M1 এর সাথে এক্স, M1 এর সাথে এক্স, আবার হচ্ছে এই যে এটা হচ্ছে কি M2 এর সাথে কি দেই, একটা এক্স দেই। তাহলে এটা হচ্ছে 2টা নাম্বার, এটা হচ্ছে কি নাম্বার 1 আর এটা হচ্ছে কি নাম্বার 2। তাহলে একটু চিন্তা করে দেখেন, এই যে এই লাইনটাকে আমরা কাজ করি, এই যে এটা নাম্বার 1 চিন্তা করেন তো, নাম্বার 1 কি হবে, নাম্বার 1 হবে এই যে M1 ইনটু এক্স। নাম্বার 2টা কি হবে, এই যে নাম্বার 2 হবে M2 ইনটু এক্স। দেখুন এই যে জায়গাটাই, নাম্বার 1 হচ্ছে M1 ইনটু এক্স, নাম্বার 2 হচ্ছে কি M2 ইনটু এক্স, এটা নাম্বার 2। তাহলে এই যে দুইটার গুণফল সমান সমান কি হবে, এলসিএম ইনটু জিসিডি, তাই না? এই যে এলসিএম ইনটু জিসিডি, জিসিডির মান কত, যেহেতু এখানে মিল আছে, কমন আছে, তাহলে এই ক্ষেত্রে জিসিডি হচ্ছে কি এক্স। তাহলে আমরা এই যে এই জায়গায় জিসিডির জায়গায় কি বসাইলাম, এক্স বসাইলাম। এখন যদি আমরা পরের লাইনে কাটাকাটি করি, একটা এক্স বাদ দিয়ে দিতে পারি, তাহলে আমরা এই যে অনুপাতের গুণফল M1 ইনটু M2 ইনটু গসাগু অর্থাৎ জিসিডি সমান সমান কি এলসিএম পাচ্ছি, তাই না? এই এক্স এর পরিবর্তে তাহলে আমরা এটাকে জিসিডি বলবো, M1 M2, এই এক্স এর মানটাই কি জিসিডি সমান সমান কি এলসিএম। এই 3টা সূত্র, এটাই হচ্ছে সামারি। আপনি এই 3টা সূত্র দেখেন, আমি কিন্তু মুখস্থ করতেছি না, আমি নিয়ে আসতেছি চিন্তা ভাবনা করে করে। আসলে মুখস্থ করে অঙ্ক করা যাবে না, আপনি পরীক্ষার হলে বেশি ভালো করতে পারবেন না মুখস্থ করে। আপনাকে এভাবেই বের করতে হবে, এভাবেই বের করতে হবে। বুঝতে পারছেন তাহলে আমরা কি করলাম, কিভাবে কাজটা করছি?
ক্লিয়ার তো সবাই নাকি? এখন হচ্ছে আমরা একদম শেষ পর্যায়ে চলে আসছি ধরতে গেলে আমাদের এই চ্যাপ্টারের, কারণ আমরা তিনটা টাইপ, আমাদের গুরুত্বপূর্ণ তিনটা টাইপ আমরা পড়ে ফেলছি। এখন হচ্ছে আমরা একদম যে কোনো ম্যাথ চাইলে করতে পারবো, বুঝছেন? আমি হয়তো আপনাদের অনেক কম ম্যাথ করাচ্ছি, কিন্তু অ্যাকচুয়ালি আপনি পারবেন। এখন দেখেন, অনেক সময় এই চ্যাপ্টারে ভগ্নাংশের লসাগু দিয়ে দিছে। শুনেন, ভগ্নাংশের লসাগু আমরা বীজগণিতের চ্যাপ্টারে পড়বো। আমি দেখবেন আমি আপনাদেরকে যে সূচিপত্রটা দিয়েছি ওই জায়গাতে লসাগু গসাগুর দুইটা চ্যাপ্টার, একটা হচ্ছে পাটিগণিতের আর একটা হচ্ছে বীজগণিতের। আমরা ভগ্নাংশের লসাগুগুলা বীজগণিতে করব, এই চ্যাপ্টারে করব না। এর জন্য আপনি আবার বাসায় গিয়ে অন্য একটা বই দেখে বলবেন যে ভাই তো এগুলা পড়াইলো না, এগুলা কেন কি? তাহলে এইগুলা কিন্তু অবশ্যই পরবর্তীতে পড়া যাবে, বুঝছেন? আর আপনি দেখবেন এই চ্যাপ্টারে অন্যান্য বইয়ে বাজক সংখ্যা নির্ণয় এগুলা দিয়ে দিছে, বা বর্গাকারে নির্ণয় এগুলা দিয়ে দিছে। দেখেন, এর জন্য কিন্তু আমি আলাদা একটা চ্যাপ্টারই রাখছি, সেটা দেখবেন বর্গমূল, গণমূল, বর্গ। দেখবেন ওই চ্যাপ্টারে এই জিনিসটা পড়বে। আমি কখনোই এক চ্যাপ্টারের বিষয় আরেক চ্যাপ্টারে নিয়ে এসে বইটা বড় বানাইতে চাচ্ছি না। আমি চাচ্ছি কি বইটা ছোট থাকুক, যাতে করে সবাই একবারে ইজিলি পড়ে ফেলতে পারে ম্যাথমেটিক্সের সব। দেখেন, ম্যাক্সিমাম বইয়েই যে প্রবলেমটা জানেন কি, অন্য একটা চ্যাপ্টারের বিষয় এই চ্যাপ্টারে না ঢুকাই রাখছে, অন্য একটা চ্যাপ্টারের উদাহরণ এইখানে না ঢুকাই রাখছে, আবার এতে করে দেখা গেছে অনেক বড় হয়ে যাচ্ছে। পড়াশোনা যদি অনেক বেশি হয়ে যায় তখন দেখবেন আপনি করতে পারতেছেন না। দেখবেন এই এই অধ্যায়ের যে বর্গাকারে সাজানো বাজক সংখ্যা নির্ণয়, মানে বর্গমূল করে যা যা নির্ণয় করতে হয়, সেটা কিন্তু আমি বর্গমূলের চ্যাপ্টারে নিয়ে যাব। হ্যাঁ, আর হচ্ছে ভগ্নাংশের যে ব্যাপারটা রয়েছে সেটা আমি বীজগণিতে নিয়ে যাব। তো এই চ্যাপ্টারগুলো আর দরকার পড়বে না। তো আমরা একদম শেষ পর্যায়ে, তো এইখানে আসলে তেমন কিছু আমাদের আর পড়তে হবে না। তো আমরা আশা করি এইখানে আমরা পাবো অনেক কিছুই। তো এখন একদম লাস্ট একটা টাইপ, হ্যাঁ, একদম লাস্ট একটা টাইপ আমরা পড়বো। এরপরে আশা করি আর কিছু আপনার পড়তে হবে না, একদম শেষ টাইপে যেহেতু আমরা চলে আসছি। তো এটাই হচ্ছে আমাদের শেষ একদম টাইপ। আচ্ছা, আমরা একটা প্রশ্ন দিয়ে শুরু করি। ভাই, টাইপের নামটা কি দিবেন সেটা আপনি নিজেও বুঝতে পারবেন। আমরা একটা প্রশ্ন নেই, তাহলে আমাদের জন্য ক্লিয়ার হয়ে যাবে। হ্যাঁ, তো আমরা একটা প্রশ্ন নিচ্ছি এবং আমরা একদম শেষ টাইপে চলে এসেছি, টাইপ 4। প্রতিটা চ্যাপ্টারেই আমার এরকম টাইপ সংখ্যা কিন্তু খুবই কম থাকবে, বুঝছেন? 4টা টাইপ 5টা টাইপ থাকবে। আর এই 4টা 5টা করে টাইপ যদি আপনি কভার করেন, আমি গ্যারান্টি দিতে পারি আপনার আর ম্যাথমেটিক্সের প্রবলেমটা থাকবে না, এটা দূর হয়ে যাবে। টাইপ 4, টাইপ 4-এ হচ্ছে আমরা ধরেন এইরকম একটা প্রশ্ন যদি করি, 5 ঘন্টা একত্রে বেজে যথাক্রমে, দেখেন, 5টি ঘন্টা একত্রে বেজে যথাক্রমে 3, 5, 7, 8 ও 10 সেকেন্ড অন্তর অন্তর বাজলে লাগতো। সেকেন্ড অন্তর, এগুলা কিন্তু ফিজিক্সের অঙ্ক মূলত। অন্তর অন্তর, অন্তর অন্তর মানে পরপর বাজতে লাগলো, পরপর বাজতে লাগলো। কতক্ষণ পরে ঘন্টাগুলো একত্রে বাজবে? কতক্ষণ পরে ঘন্টাগুলো একত্রে বাজবে? এগুলা আসলে একটু জটিল প্রশ্ন, বুঝছেন? এগুলা নর্মালি বিসিএস এ দেয় না, অনেক সময় অনেক জায়গায় চলে আসে। তো এটা হচ্ছে লাস্ট টাইপ, তো একটু কঠিনই হবে। নর্মালি লাস্ট টাইপটা একটু বেশি কঠিন থাকে। তো এটার আধ্যাত্মিক প্রশ্নটা একটু দেখেন, এটা ফিজিক্সের একটা প্রশ্ন। 5টি ঘন্টা মানে বুঝছেন তো, বেল বেল। এই যেরকম 5টা বেল আমরা যদি চিন্তা করি, এই যেরকম 5টা বেল আছে, 5টা বেলে আমরা কি করলাম? ঘন্টা বাজাইলাম। 5টা মানে
5টি ঘন্টা, 5টা ঘন্টা আলাদা আলাদা আছে, এরকম 5টা ঘন্টা একত্রে বেজে যথাক্রমে 3, 5, 7, 8, 10 সেকেন্ড অন্তর অন্তর বাজতে লাগলো। কতক্ষণ পরে ঘন্টাগুলো একত্রে বাজতে থাকবে, ওই শব্দগুলো আপনার কানে আসতে থাকবে। এটা শব্দের চ্যাপ্টারের অঙ্ক। তো তো এই ধরনের প্রশ্ন আপনি কি করবেন? এই ধরনের প্রশ্ন কি করবেন? লসাগু তৈরি করবেন। এই ধরনের প্রশ্ন হচ্ছে এই যে 3, 5, 7, 8, 10 এদের লসাগু বের করবেন। এদের লসাগু বের করলে কত হবে? এদের লসাগু আপনি এইভাবে বের করবেন। এইভাবে ধরেন এইখানে 2 দিয়ে যাবে, হ্যাঁ 2 দিয়ে যাবে। এই যে প্রথম এই দুইটার ভিতরে যাবে, এই তিনটার ভিতরে তো যাবে না। 3, 5, 7 এই তিনটা সেমই থাকুক। এইখানে কত? 4 আর 5। এখন কি 2 দিয়ে যাবে? একটার ভিতরে যায়। একটার ভিতরে গেলে হবে না, মিনিমাম দুইটাতে যাইতে হবে। 3 দিয়ে যাবে? যাবে না। 5 দিয়ে যাবে? হ্যাঁ 5 দিয়ে যাবে। 3 পরে 1, 7, 4, 5। এখন এদের গুণ করলে কত হবে? এদের গুণ করলে, এদের সবার যদি গুণ করি, গুণফল হবে 840। তাহলে এই 840 এটা কিন্তু মিনিট টে নিতে হবে, তাই না? এটা কিন্তু আছে কিসে? দেখুন এটা আছে কিসে? সেকেন্ডে আছে। এই যে সেকেন্ডে এত 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 সেকেন্ড অন্তর অন্তর বাজতে লাগলো। কতক্ষণ পরে ঘন্টাগুলো একত্রে বাজবে? তাহলে এটার জন্য কি করব? আমরা এদের লসাগুটা বের করব আগে। লসাগুটা বের করে আমাকে একত্রে বাজার জন্য মিনিটে নিয়ে নেব। এত সেকেন্ড যেহেতু আছে, সেকেন্ডকে আমরা মিনিটে নেই কিভাবে? 60 দিয়ে ভাগ করি। 60 দিয়ে ভাগ করলেই আমাদের মিনিটে চলে আসবে। তাহলে আমরা এখানে পাবো কত মিনিট? 14 মিনিট। এটাই হচ্ছে আনসার। যদি সেকেন্ড আসে তাহলে এই যে সেকেন্ড হচ্ছে কত? 840 সেকেন্ড। 840 সেকেন্ড আর হচ্ছে 14 মিনিট। এটাই হচ্ছে আনসার। তাহলে পারবেন, আশা করি পারবেন, বুঝছেন? এই ধরনের জটিল কিছু প্রশ্ন আছে, আসলে লসাগুতে বের করে ফেলতে হবে। পারবেন আশা করি, এইগুলা নিয়ে ঝামেলা নাই। তো আজকে এই পর্যন্তই। আসলে প্রতিদিনের ক্লাস প্রতিদিন করবেন, এটা হচ্ছে আমার রিকোয়েস্ট। না হলে ক্লাসগুলো অনেক লেন্থলি হয়, তো অনেক মানে সময় ধরে হয়। তো দেখা গেছে 10টা 20টা ক্লাস একসাথে জমে গেলে পরে আর আপনার ভালো লাগবে না, এত ক্লাস কেমনে করব। তখন হচ্ছে আপনি আর কুলাইতে পারবেন না। তো আমি বলবো লাইভে থেকে লাইভে ক্লাসটা করেন। কারণ হচ্ছে আপনার ভিতরে যদি একটু ঝামেলাও থাকে, মানে করতে ইচ্ছে করতেছে না, তারপরে দেখা গেছে আপনি ক্লাসটা করে ফেলতে পারবেন। দেখা গেছে আপনি যেহেতু এখানে ভর্তি হয়েছেন বা আপনি যেহেতু এই ক্লাসগুলো করতেছেন, তাহলে অবশ্যই আমি বলবো যে একটু সময় নিয়ে হলেও মানে ক্লাসগুলো করে ফেলা, যাতে করে উপকার হয়। আশা করি আপনার উপকার হবে। আমার ক্লাসগুলো করলে অবশ্যই উপকার হওয়ার কথা, আমার দৃঢ় বিশ্বাস। আপনার বুঝার কথা। তাহলে আজকে এই পর্যন্তই। পরবর্তী ক্লাস কখন হবে, কয়টায় হবে, গ্রুপে জানিয়ে দেব। অবশ্যই গ্রুপে চোখ রাখবেন। কখন কয়টায় ক্লাস নেব তা সবসময় আমি আপডেট দিয়ে দিই, কখন কয়টার সময় ক্লাস নেই। আর অবশ্যই নোট মেক করবেন, অঙ্ক প্র্যাকটিস করবেন যে কোনো বই থেকে প্র্যাকটিস করে হোয়াটসঅ্যাপে আপনি যে প্র্যাকটিস করছেন, নোট করছেন, সেটা এই নাম্বারে পিডিএফ করে পাঠিয়ে দিবেন। এই নাম্বারে হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দেবেন, আমি আপনার নোটটা চেক দিব। তাহলে আজকে এই পর্যন্তই থাকুক। আল্লাহ হাফেজ।